ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। তাহলে তোমাদের যে জেনপাস ইউজি 2025-এর জন্য এমসিকিউ প্র্যাকটিস ক্লাস আমরা শুরু করেছি সংগ্রাম ব্যাচে। এই ব্যাচে কিন্তু আমরা রেগুলারলি এমসিকিউ প্র্যাকটিস নিয়ে আলোচনা করব এক্সাম পর্যন্ত, একদম জেনপাস ইউজির পরীক্ষা আসা পর্যন্ত। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের এমসিকিউ সাথে সাথে যা রিলেটেড টপিক থাকবে থিওরির পার্টটাকেও কিন্তু ডিটেলসে কাভার করে যাব। তাই সকলেই ভিডিওগুলোকে ভালোভাবে দেখবে এবং কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করবে। আর বাকি যা থাকবে বলে দেবো বিভিন্ন জায়গায় যে কোন কোন জায়গা থেকে বই থেকে তোমাদের রেফারেন্স নিয়ে পড়তে হবে, সেই জায়গাগুলো যদি ভালোভাবে করতে থাকো তোমাদের প্রিপারেশন কিন্তু খুব ভালো হবে। তাহলে চলো আজকে শুরু করি আজকের ক্লাস। আমরা এই বাস্তুবিদ্যা, পরিবেশ এবং পপুলেশন, যেটা হচ্ছে আমাদের ক্লাস 12-এর পার্ট থেকে, ইকোলজির পার্ট থেকে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আরো এই চ্যাপ্টারের আরেকটা পার্ট আমাদের যে ইকোলজির বায়োডাইভার্সিটি অ্যান্ড তার যে বিভিন্ন আরো ইকোলজির কিছু কিছু টুকটাক কোশ্চেন থাকবে, সেগুলো নিয়ে আমরা আরো একটা ক্লাসে পরবর্তীতে কিন্তু আলোচনা করব। তাহলে আমরা আগে দেখে নিই যে কিরকম কোশ্চেন আসছে এই চ্যাপ্টার থেকে আগের কয়েক বছরে। তো 2024 সালে এখান থেকে যেমন ক্যাটাগরি 1-এ কোশ্চেন এসছে, 2022 সালেও কোশ্চেন এসছে। ইকোলজি পার্ট থেকে কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে প্রত্যেক বছর কোশ্চেন আসে। তো এই চ্যাপ্টারে কোশ্চেন গুলো আমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এবং পড়ে বুঝে নিতে হবে কনসেপ্ট গুলোকে, তাহলে যাতে আমরা ইজিলি এখান থেকে খুব ভালো নাম্বার ক্যারি করতে পারি। ইকোলজির কোশ্চেন কিন্তু ছেড়ে আসা মানে অনেকটা নাম্বার সেখানে ভ্যারি করে যায়। তার জন্য আমরা তাহলে আজকে স্টার্ট করছি প্রথমে ক্যাটাগরি 1-এর কোশ্চেন দিয়ে। প্রথম কোশ্চেনটা দেখে নিই আমরা কি বলেছে, যে নিম্নলিখিত চিত্রটির সঠিক চিহ্নিতকরণ কোনটি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটা লেখচিত্র দেওয়া আছে। লেখচিত্রের কি একদিকে এক্স অ্যাক্সিস বরাবর টাইম প্লট করা আছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর পপুলেশন ডেন্সিটি। তার সাথে সাথে কি হচ্ছে, এই যে এ বি সি তিনটে জায়গায় চিহ্নিতকরণ করা আছে, তার মধ্যে আমাদের অপশন দিয়েছে কোনটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা এই যে পপুলেশন বলছি, এই টার্মটা কিন্তু আমরা যদি ইকোলজির চ্যাপ্টার দেখি প্রত্যেক জায়গায় ঘুরে ফিরে পপুলেশন আসবে। তাহলে পপুলেশন বলতে আমরা আগে কি বুঝি সেটা আমাদেরকে জানতে হবে ইকোলজির যদি কোনো কোশ্চেন অ্যাটেম্প করতে চায়। তাহলে পপুলেশন বলতে কি, একটা নির্দিষ্ট পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে তার একটা নির্দিষ্ট কি থাকবে, বাউন্ডারি থাকবে। সেটা হতে পারে কোনো একটা পার্টিকুলার এলাকা হতে পারে, বা জেলা হতে পারে, বা আমরা একটা পুরো কান্ট্রিকে ধরতে পারি। ধরলাম ইন্ডিয়াকে আমরা উদাহরণের জন্য। তাহলে ইন্ডিয়ার কি আছে, একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি আছে। তাহলে ইন্ডিয়ার যদি পপুলেশন বলি, আবার পপুলেশন বলতে আমাদেরকে বোঝাতে চাইছি কি একটা সিঙ্গেল স্পিসিস। পপুলেশন মানে কিন্তু আমরা একটা সিঙ্গেল স্পিসিসকে বোঝাতে চাই। তাহলে যদি আমরা ইন্ডিয়ার পপুলেশন বলতে ইন্ডিয়ার হিউম্যান পপুলেশন বলতে পারি, বা কোনো একটা নির্দিষ্ট আমরা প্ল্যান্ট প্রজাতি বলে দিতে পারি, বা কোনো একটা নির্দিষ্ট কোনো অ্যানিমেলের প্রজাতি বলতে পারি। তাহলে পপুলেশন বলতে সবসময় কি থাকবে, একটা নির্দিষ্ট প্রজাতি এবং একটা নির্দিষ্ট বাউন্ডারি বা জিওগ্রাফিক্যাল এরিয়া থাকতে হবে। তার সাথে কি থাকতে হবে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে হতে হবে। মানে আমরা বলতে পারি না যে ইন্ডিয়ার পপুলেশন আজ থেকে 10 বছর আগে যে হিউম্যান পপুলেশন ছিল 10 বছর পরে তো সেটা চেঞ্জ হবে। তাহলে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে কিন্তু আমরা পপুলেশনটাকে ডিনোট করি। তাহলে এই পপুলেশন টার্মটার মধ্যে তিনটে জিনিস আছে, একটা নির্দিষ্ট এলাকা, একটা নির্দিষ্ট স্পিসিস, আর হচ্ছে কি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড। এই কনসেপ্টটা কিন্তু মনে রাখতে হবে। মানে কি টাইম চেঞ্জ হওয়ার সাথে সাথে 2020-তে যা পপুলেশন ছিল ইন্ডিয়ার পপুলেশন 5 বছর পর আজ 2025-এ কি সেম আছে, চেঞ্জ হয়েছে। তাহলে টাইম চেঞ্জ হওয়ার সাথে সাথে পপুলেশন হতে পারে কি ডিক্রিজ হতে পারে, বা পপুলেশন ইনক্রিজ হতে পারে। তাহলে পপুলেশন মানে কি, এই যে হিউম্যানের সংখ্যা, ইন্ডিয়াতে যদি আমরা টোটাল যে জনসংখ্যা কত হচ্ছে সেটাই হচ্ছে কি তার পপুলেশন। তাহলে 2020-তে যদি ইন্ডিয়ার পপুলেশন মানে 130 কোটি ছিল, এখন সেটা কত হয়ে গেছে, 150 কোটি, চেঞ্জ হয়েছে। তাহলে যেহেতু নির্দিষ্ট এলাকাটা বাউন্ডারিটা সেম আছে, কিন্তু কি হচ্ছে হিউম্যানের সংখ্যা জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তাহলে কি হবে, জনসংখ্যা বৃদ্ধি হয়ে নাম্বার যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, পপুলেশন ডেনসিটিটাও বাড়বে। মানে কি একই জায়গাতে অনেক বেশি সংখ্যক স্পিসিস এবারে বর্তমান থাকছে, মানে মানুষের সংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, কিন্তু জায়গাটা তো একই আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, পপুলেশন ডেনসিটি কি হবে, ইনক্রিজ করবে। ইনক্রিজ সেম ভাবে যদি কোনো একটা পার্টিকুলার এলাকাতে পপুলেশন সংখ্যা মানে জনসংখ্যা বা সেই নির্দিষ্ট স্পিসিসের সংখ্যাটা কমতে থাকে, তাহলে কি হবে, পপুলেশন ডেনসিটি কমবে। সিম্পল কনসেপ্ট এটা, পপুলেশন ডেনসিটি উইল ডিক্রিজ।
এরপরে এখানে আমরা যেটা দেখছি দুটো কার্ভকে আমরা আলাদা আলাদা ভাবে একবার আলোচনা করি। তাহলে এই একটা কার্ভ দেখছি কি, ওই যে কার্ভটা আমরা দেখলাম ছবিতে ওটাকে আমরা দুটো আলাদা ভাগে ভাগ করছি। একটা কি দেখলাম আমরা, প্রথমেরটা এরকম জে আকৃতির, আর একটা দেখলাম কি এরকম সিগময়েড আকৃতির, একটা টাইমে এটা এরকম স্ট্যাগনেন্ট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি টাইম ফ্রেম, এটা ধরলাম পপুলেশন ডেন্সিটি, এন ধরতে পারি আমরা এন। এরপরে হচ্ছে কি যদি রিসোর্স আনলিমিটেড থাকে, তাহলে রিসোর্সের কোনো কমতি নেই, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, বাসস্থানের কোনো চিন্তা নেই। তাহলে রিসোর্স যদি আনলিমিটেড থাকে, ইনফিনিটি থাকে, তাহলে কি হবে, যেমন যদি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা ধরি, তাহলে ব্যাকটেরিয়া কি করতে পারে, অনেক কম সময়ে তারা প্রজনন করতে পারে। সিম্পল হচ্ছে কি তারা যে বাইনারি ফিশনের মাধ্যমে করতে পারে, দ্বিবিভাজনের মাধ্যমে। তাহলে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া, তাহলে এক ঘন্টার মধ্যে কত ব্যাকটেরিয়া তৈরি হয়ে যেতে পারে। তাহলে তাদের কি হচ্ছে কি, যেহেতু রিসোর্স ইনফিনিটি আছে, তারা হচ্ছে কি এইরকম ভাবে তারা পপুলেশন ডেন্সিটিটাকে বাড়াতেই থাকে টাইমের প্রেক্ষিতে। তারা কি করবে, রিসোর্স যদি আনলিমিটেড থাকে তারা রিপ্রোডাকশন করবে এবং পপুলেশন ডেন্সিটি টাইমের সাথে সাথে কি হবে, ইনক্রিজ হতে থাকবে, তাদের কোনো লিমিট থাকবে না। সেটা হচ্ছে কি এরকম যে আকৃতির একটা কার্ভ দিচ্ছে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, যে টাইমের সাথে সাথে এনভায়রনমেন্টের কি আছে, একটা নির্দিষ্ট লিমিট আছে, যেই লিমিটের পরে আর তারা এক্সপ্যান্ড করতে পারে না। এটাকে আমরা বলছি কি ক্যারিং ক্যাপাসিটি বা বহন ক্ষমতা। মানে কি বিভিন্ন যে ন্যাচারাল রিসোর্সেস, বাসস্থানের জায়গা বলি বা খাবার দাবার, সমস্ত কিছু কি একটা আছে, ন্যাচারাল রিসোর্সেস গুলো লিমিটেড আছে। যদি হিউম্যান পপুলেশন এরকম ভাবে বাড়তে থাকতো, তাহলে কি হতো, যে খাবার দাবার আশ্রয় সমস্ত কি হতো না, সবাই এটা পেতো না, যে সবকিছুর ঘাটতি দেখা যেত। তার জন্য এই হিউম্যান পপুলেশন, বিভিন্ন অ্যানিমেল যারা আছে, উন্নত প্রাণী, সবার ক্ষেত্রে এই ধরনের সিগময়েড আকৃতি দেখা যায়, যে নির্দিষ্ট ন্যাচারাল রিসোর্সেস এর মধ্যে তাদেরকে বাঁচতে হবে এবং তাদের যে প্রজনন রেটটা সেটাও কি হবে, একটা টাইমের পর গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। তাদের যে পপুলেশন ডেন্সিটিটাও কি হবে, এই যে ন্যাচারাল রিসোর্সেস ক্যারিং ক্যাপাসিটি পর্যন্ত কি করতে থাকবে, এক্সপোনেনশিয়াল হারে বাড়ছে। কিন্তু যখনই ক্যারিং ক্যাপাসিটিকে তারা রিচ করছে, তখন তাদের যে পপুলেশন ডেন্সিটির ইনক্রিজ সেভাবে হচ্ছে না, সেটা একটা কনস্ট্যান্ট রেট মেনটেন করছে। মানে পপুলেশন কি ইনক্রিজ হচ্ছে না, পপুলেশনে যেমন বার্থ হচ্ছে সেরকম ডেথ হচ্ছে, একটা কনস্ট্যান্ট একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করছে। তাহলে এটা হচ্ছে কি সিগময়েড আকৃতির কার্ভ আমরা দেখতে পাচ্ছি। এখানে কি আছে, ন্যাচারাল রিসোর্সেস আনলিমিটেড, ব্যাকটেরিয়ার গ্রোথ কি হচ্ছে, আনলিমিটেড হতে থাকে। তারা তাদের যে রিপ্রোডাকশন সাইকেল সেটাও হচ্ছে কি অনেক কম সময় হতে পারে। কিন্তু হিউম্যানের ক্ষেত্রে বলি বা এলিফ্যান্টের ক্ষেত্রে যদি বলা হয়, তারা কি হয়, বহু বর্ষ লাগে তাদের হচ্ছে কি এই যে একবার রিপ্রোডাকশন সাইকেল মানে পুরোপুরি কমপ্লিট করার জন্য। তাদের ক্ষেত্রে এইরকম আমরা পপুলেশন কার্ভ দেখতে পাবো। তাহলে এই অনুযায়ী কিন্তু আমরা দুটো আবার ইকুয়েশন পাবো। তাহলে এই যে আমরা পপুলেশন বলছি, এটাকে যদি আমরা টার্মটা এন ইকুয়ালস টু যদি পপুলেশন ডেন্সিটি বলি, এন ইকুয়ালস টু যদি পপুলেশন ডেন্সিটি হয়, তাহলে এটার আবার আমরা এরকম দুটো ইকুয়েশন পাবো। যে ক্ষেত্রে যে কার্ভ হচ্ছে, মানে আনলিমিটেড রিসোর্সের সমস্ত কিছু পাচ্ছে, তারা মানে যথেচ্ছ হারে তারা রিপ্রোডাকশন করবে এবং তাদের যে পপুলেশনের সংখ্যা বাড়তেই থাকবে। তখন কি হবে, এই যে ডিউরিং একটা টি টাইম পিরিয়ডে এন এর চেঞ্জ, পপুলেশন ডেন্সিটির চেঞ্জ, সেটা হবে কি তাদের যে জন্ম হার এবং মৃত্যু হার, এই দুটোর একটা ডিফারেন্স। তার সাথে হচ্ছে কি এই যে মানে প্রিলিমিনারি যেটা ছিল, তাহলে ধরলাম আমরা প্রথমে ছিল এন পপুলেশন, এরপরে হচ্ছে এন হচ্ছে টি টাইমে ছিল, বা এনটা ধরলাম আমরা 2020-তে পপুলেশন কত ছিল। সেম ভাবে যদি আমরা তার থেকে 10 বছর পরে পপুলেশন জানতে চাই, তাহলে এটা 2030-এ, তাহলে এটা হচ্ছে কি টি, আর এটা হচ্ছে কি টি প্লাস এন, বা যে কোনো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে T+1 ধরতে পারি, যে কোনো টাইম পিরিয়ডে। তাহলে তখন আমরা এই যে চেঞ্জটা জানতে চাইছি, তার মানে কি, ধরুন 2024-এ একটা ছিল, সেটা হচ্ছে কি এক্স ছিল, আর 2025-এর যদি আমরা পপুলেশনের চেঞ্জ জানতে চাই, তাহলে এই টাইমটা হচ্ছে কি 1 বছর বাড়লো, মানে এন প্লাস বা T+1 টাইমে কত পপুলেশন হচ্ছে সেটা আমরা জানতে চাইছি।
তাহলে এই যে পপুলেশনের চেঞ্জটা আমরা কি করে বাড়বো, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের ভিত্তিতে এই যে এন এর চেঞ্জ হচ্ছে আমরা ডেরিভেটিভের সাহায্যে এরকম ভাবে বার করতে পারি। তাহলে সেটা হচ্ছে কি, তার যে নির্দিষ্ট সময়ে জন্মহার কত, সেই জন্মহারের সাথে মৃত্যু হারটাকে যদি আমরা বিয়োগ করি, এটা কি আসবে, পার্সেন্টেজ আসবে, তার সাথে যে প্রিলিমিনারি পপুলেশন ছিল মানে 2024-এ যত পপুলেশন ডেন্সিটি ছিল সেটা যদি আমরা গুণ করি, এটা হচ্ছে কি, তাহলে একটা নির্দিষ্ট পপুলেশনে কি হচ্ছে জন্মহার আর মৃত্যুহার এটা কি থাকবে, একটা কনস্ট্যান্ট আমরা যদি এটাকে ধরি আর দিয়ে ডিনোট করা হয়, এটাকে বলা হয় ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টর। তাহলে যারা যে কার্ভ দেখাবে তাদের ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে, ডিএন বাই ডিটি ইকুয়ালস টু আর এন, তাদের যে জন্মহার আর মৃত্যুহারের মানে একটা বিয়োগ ফলটা, তার সাথে হচ্ছে কি যে যে আমরা প্রথমের যে টাইমটা ধরেছি সেই টাইমে কত পপুলেশন ছিল, তার সাথে হচ্ছে কি এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি, আমরা যেটা চেঞ্জ ইন পপুলেশন ডেন্সিটি সেটা পেয়ে যাচ্ছি। সেম ভাবে যদি হিউম্যানের ক্ষেত্রে বলি, যারা হচ্ছে কি এরকম সিগময়েড কার্ভ দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে কি বললাম, একটা নির্দিষ্ট ক্যারিং ক্যাপাসিটি আছে, তারপরে কিন্তু তাদের এই যে রেটটা কনস্ট্যান্টে চলে আসে। তাদের ক্ষেত্রে কি হবে, এই যে আর এনটা থাকছেই, তার সাথে আরেকটা ফ্যাক্টর যোগ হচ্ছে, যেটা হচ্ছে এই যে ক্যারিং ক্যাপাসিটি বললাম, ক্যারিং ক্যাপাসিটি মাইনাস এন ডিভাইডেড বাই আবার ক্যারিং ক্যাপাসিটি, এই একটা ফ্যাক্টর তার সাথে কাজে লাগছে। যেহেতু তাদের ক্ষেত্রেই ক্যারিং ক্যাপাসিটিটা ইনভলভ থাকছে, এদের ক্ষেত্রে কোনো ক্যারিং ক্যাপাসিটির এখানে ফাংশন ছিল না। তাহলে এখানে যতটা এই যে ন্যাচারাল রিসোর্সেস গুলোকে যে টাইম পর্যন্ত ইউটিলাইজ করে যথেচ্ছ হারে তারা প্রজনন করতে পারছে, তারপরে কি হবে, লিমিট হচ্ছে এটা, তার জন্য এই ফ্যাক্টরটাকেও কিন্তু আমাদেরকে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে চেঞ্জ ইন পপুলেশন কি হচ্ছে, বা এটাকে আমরা আরেকটা ভাবে বলা যায় কি 1/n/k, অনেক সময় এই ফর্মুলাটাও দিয়েও ডিনোট করা হয়। তাহলে আশা করছি এটা বুঝতে পারছো যে দুটো ক্ষেত্রে, এটা এস কার্ভের ক্ষেত্রে আর এটা জে কার্ভের ক্ষেত্রে, এই দুটো ইকুয়েশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে কোশ্চেন প্রায় আসে। তাহলে পপুলেশন ডেন্সিটির চেঞ্জটাকে আমরা ডিনোট করছি কি, যাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বহন ক্ষমতাতে রিসোর্স গুলো লিমিটেড, তাদের ক্ষেত্রে এই ইকুয়েশনটা কাজে লাগবে। তাহলে প্রথম আমাদের কি বলেছে, এই যে ছবিটাতে যদি আমরা দেখি, তাহলে এ বলতে কি বোঝাতে চেয়েছে, এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ক্যারিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা। তাহলে অপশন ডিটাই কি হবে আমাদের কারেক্ট হবে। আর এই যে বিটা ডিনোট করছে কি এক্সপোনেনশিয়াল লেখচিত্র, মানে কি এই যে আকৃতি মানে কি কখনো লিমিট হচ্ছে না, এটা এক্সপোনেনশিয়াল হারে বাড়তে থাকছে, তাই একে বলা হয় এক্সপোনেনশিয়াল লেখচিত্র। তাহলে এটা কোনটা হবে, বি। আর এই লজিস্টিক লেখচিত্র বা এই যে সিগময়েড লেখচিত্র আমরা যেটা বলছি এস শেপ, সেটারই আরেকটা নাম হচ্ছে কি লজিস্টিক লেখচিত্র, তাহলে এটা হচ্ছে কি সি ডিনোট করছে। তাহলে আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে সবার। নেক্সট আমরা কোশ্চেন দেখব, কি বলেছে যে পরিবেশের নির্দিষ্ট কোনো পপুলেশনের ধারণ ক্ষমতাকে নিম্নলিখিত যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা আমরা অলরেডি আগে আলোচনা করলাম, এই যে এইটাকেই আমাদের দিয়েছে ডিএন বাই ডিটি ইকুয়ালস টু আর এন। তাহলে নর্মালি যদি আমাদের কোশ্চেন আসে সেক্ষেত্রে কিন্তু এই এস কার্ভ দিয়েই কোশ্চেন আসে, কারণ প্রত্যেক মানে বেশিরভাগ যে অ্যানিমেল হোক বা প্ল্যান্ট হোক সবাইকার ক্ষেত্রে হচ্ছে যে ন্যাচারাল রিসোর্সেস গুলো লিমিটেড থাকে, তার জন্য তাদের লেখচিত্রটা কিরকম হয়, পপুলেশন ডেন্সিটির চেঞ্জটা এরকম লজিস্টিক কার্ভ হয়। তার জন্য এখানে যেহেতু বলে দেয়নি কোনো আনলিমিটেড রিসোর্সেস, তাহলে আমরা নর্মাল কন্ডিশনটাকে ধরেই চলবো। তাহলে নির্দিষ্ট পপুলেশনের ধারণ ক্ষমতা যখন বলা হচ্ছে, তাহলে সেটা হবে কি এই যে সেকেন্ড রিলেশন যেটা আমরা পড়লাম, ডিএন বাই ডিটি ইকুয়ালস টু আর এন ইন্টু 1 - n/k। তাহলে এই যে আরটা আমরা কনস্ট্যান্ট ধরছি, এই আরটা হচ্ছে কি এই যে বি মাইনাস ডিটা, বিটা হচ্ছে কি বার্থ রেট, একটা নির্দিষ্ট পপুলেশনের বার্থ রেট থাকবে যে কত 100 জনের মধ্যে, মানে 100 জন যদি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে থাকে তাহলে কতজন নতুন জন্মগ্রহণ করছে, সেটা হচ্ছে কি বার্থ রেট। আর হচ্ছে কি ডেথ রেটটাও সেম ভাবে, যে পপুলেশনে কত সংখ্যক মানুষ সেই টাইম পিরিয়ডটার মধ্যে মারা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট পপুলেশনের ক্ষেত্রে আলটিমেটলি হচ্ছে কি একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে, তার জন্য এটাকে আমরা কনস্ট্যান্ট ধরছি। মানে হঠাৎ করে যে কোনো যদি হিউজ এনভায়রনমেন্টাল চেঞ্জ না হয়, তাহলে হঠাৎ করে বেশি সংখ্যক মানুষ জন্মাবেও না আর অসংখ্যক মানুষ মারাও যাবে না, কিন্তু এটা চেঞ্জ হতে পারে। এই যে আরটা
কিছু কিছু সাম ইনস্ট্যান্সেসে কিন্তু চেঞ্জ হতে পারে, যেমন কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হলো যেখানে ওই পপুলেশনের প্রচুর মানুষ মারা গেল, তখন কিন্তু এই যে ডেথটা অনেক বেশি হচ্ছে, তখন পপুলেশনের ডেন্সিটির চেঞ্জটা হিউজ হবে। তাহলে এটা অনুযায়ী এই ফ্যাক্টর গুলো এখানে কাজ করে। বা এই যে করোনার কালে আমরা কি দেখলাম, করোনাতে হঠাৎ করে প্রচুর মানুষ মারা গেল, মানে ডেথ রেটটা বার্থ রেটের তুলনায় কি হচ্ছে, প্রচুর বাড়ছে, তখন এখানের এই যে ফ্যাক্টরটা চেঞ্জ হচ্ছে। এবং তাহলে যদি বেশি সংখ্যক মানুষ মারা যায় তাহলে কি হবে, পপুলেশন ডেন্সিটি কমছে, এইভাবে এটা রিলেশনটা মেনটেন করছে। নেক্সট কি বলেছে যে একটি পপুলেশনে অনিয়ন্ত্রিত প্রজনন ক্ষমতাকে কি বলে। অনিয়ন্ত্রিত প্রজনন ক্ষমতা মানে কি, এই যে কার্ভ যারা দেখাচ্ছে, ব্যাকটেরিয়া যারা হচ্ছে কি খুব সহজে অনেক কম, যাদের যে রিপ্রোডাক্টিভ পিরিয়ড একটা প্রাণী থেকে দুটো যে ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া, দুটো ব্যাকটেরিয়া থেকে মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে কি করতে পারে, প্রচুর ব্যাকটেরিয়া তৈরি করতে পারে, তাদের কোনো কন্ট্রোল নেই। সেই অনিয়ন্ত্রিত প্রজনন ক্ষমতাকে কি বলে, বায়োটিক পোটেনশিয়াল। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হবে কি, বায়োটিক পোটেনশিয়াল অনেক বেশি, তারা একটা টাইমের মধ্যে প্রচুর পরিমাণে কি করতে পারে, তাদের যে অপত্য ব্যাকটেরিয়া তৈরি করতে পারে, তাহলে এটা হচ্ছে ভেরি হাই। সেম ক্ষেত্রে যদি বলি এলিফ্যান্টের ক্ষেত্রে, হাতির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে একবার রিপ্রোডাক্টিভ যে সাইকেল পুরো যে একটা হাতির জন্ম দিতে তার যে রিপ্রোডাক্টিভ পিরিয়ডটা অনেক বেশি টাইম লাগে, তার জন্য তাদের যে বায়োটিক পোটেনশিয়াল কি হবে, ভেরি লো। নেক্সট কি বলেছে যে নিচের বয়স পিরামিড কোন ধরনের মানব পপুলেশনকে উপস্থাপন করে। তাহলে এই ধরনের যে পিরামিড গুলো, এগুলো হচ্ছে কি হিউম্যান পপুলেশনকে আমরা ডিফাইন করতে পারি। তাহলে এখানে তিনটে লেয়ার দেখতে পাচ্ছি আমরা, যদি তিনটে আলাদা আলাদা কালার কোড করি এগুলোকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে এরিয়াটা, এরা হচ্ছে কি অলরেডি রিপ্রোডাক্টিভ পিরিয়ড পেরিয়ে চলে এসছে, মানে যারা বয়স্ক 45-এর ওপরে এজ গ্রুপ, তারা হচ্ছে কি এর মধ্যে পড়ছে, পশ্চাৎ প্রজননরত। আর যারা হচ্ছে এই যে প্রজননরত এজ গ্রুপের মধ্যে পড়ছে, তারা হচ্ছে কি, তারা এখন বর্তমানে যারা রিপ্রোডাক্টিভ এজ পিরিয়ডের মধ্যে আছে, যারা হচ্ছে কি নতুন প্রজন্মের জন্ম দিচ্ছে, তাদেরকে বলা হচ্ছে জননরত। তাহলে সেটা হচ্ছে কত, আমরা মোটামুটি 15 থেকে 45 এই এজ গ্রুপটাকে ধরা হয়। আর প্রাক প্রজননরত হচ্ছে কি যারা হচ্ছে 15 বছরের নিচের এজ গ্রুপটা, তাহলে এরা এরা হচ্ছে কি প্রাক প্রজননরত। তাহলে এটা হচ্ছে লেস দ্যান 15 ইয়ার্স যাদের। তাহলে যদি একটা পপুলেশনে, আমরা এখানে ছবিটাতে কি দেখতে পাচ্ছি যে বর্তমানে এই যে 2025 সালে যদি আমরা ধরি, প্রজননরত সংখ্যা হচ্ছে কত, এখানে আছে যদি প্রজননরত, এই যে লেখচিত্রটার মধ্যে বুঝতে পারছি কি এইখানটা ব্রড আছে, বাকি জায়গাগুলো হচ্ছে, তাহলে এই জায়গাটা যেহেতু ব্রড আছে, আমরা ধরলাম যে 2025 সালের জননরত মানুষের সংখ্যা হচ্ছে কত, 100। একটা নির্দিষ্ট পপুলেশনকে কিন্তু এখানে মেনশন করা আছে। এরপর 2035 সালে গিয়ে 10 বছর পরে তারা কি হবে, এই যে যারা প্রজননরত গ্রুপে আছে তারা হচ্ছে কি এখানে চলে যাচ্ছে, পশ্চাৎ প্রজননরত বা যারা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপটা পেরিয়ে যাচ্ছে। আবার যারা তখন এই প্রাক প্রজননরত গ্রুপে ছিল, তারা কোথায় আসবে, জননরত কন্ডিশনে আসবে। তাহলে তাদের সংখ্যাটা এখানে কি আছে 2025-এ, এখানে যদি জননরত সংখ্যা আছে 100, এখানে তার চেয়ে কম আছে, তো ধরলাম 60। তাহলে তারা 10 বছর পরে গিয়ে যাচ্ছে কোথায়, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তাদের সংখ্যাটা হয়ে যাচ্ছে কত। তাহলে টোটাল যে এই 10 বছর পরের পিরিয়ডে তারা কি থাকছে, যে যারা প্রাক প্রজননরত ছিল তারা জননরত স্টেটে আসছে, তারা হচ্ছে কত, 60। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, দেখা যাচ্ছে যে পপুলেশনটা কমছে, ক্রমহ্রাসমান পপুলেশন। এই যে এখানে তিনটে ছবি আমরা দেখলে বুঝতে পারবো, এখানে তিনটে আলাদা আলাদা কন্ডিশন দেওয়া আছে। এখানে আমরা কি দেখছি যে ব্রডটা, নিচের যে জায়গাটা প্রাক প্রজননরত এজ গ্রুপের সংখ্যা, এই যে প্রাক প্রজননরত এজ গ্রুপের মানুষের সংখ্যা কি আছে, অনেক বেশি, তুলনামূলকভাবে বর্তমানে যারা প্রজননরত সংখ্যা কম, এবং মানে যাদের প্রজনন এই এজ গ্রুপটা পেরিয়ে গেছে তাদের সংখ্যাটাও কম। তাহলে আস্তে আস্তে বোঝা যাচ্ছে কি যারা এরা 10 বছর পরে এই স্টেজে আসবে, তাহলে আলটিমেটলি কি হবে, পপুলেশন এখানে বাড়বে, ক্রমবর্ধমান পপুলেশন এখান থেকে আমরা বুঝতে পারবো, ইনক্রিজ করবে। তাহলে যারা হচ্ছে কি এই যে বেসটা যদি অনেক ব্রড হয়, ব্রেসটা অনেক বেশি হয়, প্রাক প্রজননরত অবস্থায় যদি মানুষের সংখ্যা বেশি থাকে, তাহলে আলটিমেটলি 5 বছর 10 বছর গিয়ে কি হবে, পপুলেশনটা আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকে।
আর এই যে ছবিটায় দেখছি কি আমরা, যে প্রাক প্রজননরত মানুষের সংখ্যা আর বর্তমানে যারা প্রজননরত অবস্থায় আছে সংখ্যাটা প্রায় সেম আছে, তাহলে এটা হচ্ছে কি স্টেবল পপুলেশন। মানে 10 বছর পরেও এখন যা পপুলেশন ডেন্সিটি আছে 10 বছর পরে গিয়েও মোটামুটি সেমই থাকবে, একে বলা হচ্ছে স্টেবল পপুলেশন। আর এটা হচ্ছে কি আগের যে ছবিটা, বর্তমানে প্রজননরত মানুষের তুলনায় যারা হচ্ছে কি পরবর্তীতে প্রজননরত অবস্থায় আসবে তাদের সংখ্যাটা কম, তখন হচ্ছে কি পপুলেশন ডেন্সিটি, তার মানে কি ভবিষ্যতে পপুলেশন ডেন্সিটি কমবে। যারা প্রজননরত অবস্থায় আছে তারাই কি হচ্ছে রিপ্রোডাকশন করে নতুন হচ্ছে জীব তৈরি করছে, তাহলে যত প্রজননরত অবস্থায় জীবের সংখ্যা কম থাকবে তত কি হবে, পপুলেশন ডেন্সিটি আস্তে আস্তে কমবে। তাহলে এটাই বোঝাতে চেয়েছে। তাহলে এই যে স্থিতিশীল পপুলেশন কখন হবে, এই যে মাঝের ছবিটাতে আমরা কি দেখতে পাবো যে মোটামুটি একটা কনস্ট্যান্ট লেভেল মেনটেন করবে স্থিতিশীল পপুলেশন। আর এই যে ক্রমবর্ধমান পপুলেশন যখন হবে কি, এই ক্ষেত্রে এই যে ছবিটা দেখলাম, যখন হচ্ছে প্রাক প্রজননরত জীবের সংখ্যা বেশি তখন কি হবে, সেই পপুলেশনটা বাড়তে থাকবে, ক্রমবর্ধমান পপুলেশন। এই তিনটে জিনিস আশা করছি বুঝতে পেরেছো সবাই। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি বলেছে, নিচ শব্দটি প্রথম ব্যবহার করেন। এই যে নিচ শব্দটা বলা হচ্ছে, এই নিচ কাকে বলা হয়, ইকোলজির একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট এটা। যে একটা ধরলাম আমরা ফরেস্টের মধ্যে, এটা একটা টোটাল ফরেস্টের মধ্যে সব জায়গাতে তো আর বাঘ থাকবে না, এই এলাকাটায় ধরলাম বাঘ আছে, এই এলাকাটাতে কিছু হরিণ আছে, এই এলাকাটাতে অন্য জীব আছে, মানে কি একটা পপুলেশনের মধ্যে বা একটা এরিয়ার মধ্যে, পপুলেশন এখানে বলা যাবে না, এটাকে বলা হচ্ছে কি কমিউনিটি। তাহলে পপুলেশন আর কমিউনিটির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। পপুলেশনে আমরা কি বলেছিলাম যে শুধুমাত্র একটাই স্পিসিসের কথা বলছি, আর কমিউনিটিতে কি একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল বাউন্ডারি এর ক্ষেত্রেও আছে, একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়া এর ক্ষেত্রেও থাকবে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডও এর ক্ষেত্রে থাকবে। এক্ষেত্রে কিন্তু টাইম পিরিয়ডটা এতটা ফ্যাক্টর না, এখানে হচ্ছে কি যে বিভিন্ন স্পিসিস, অনেক স্পিসিস, 2 or more স্পিসিসের মধ্যে, মানে একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে শুধুমাত্র মানুষ থাকে না, মানুষের সাথে গরু, অন্যান্য জীবজন্তু, কুকুর, বিড়াল সমস্তরাই থাকে। তাহলে 2 or more স্পিসিস তারা একসাথে কি থাকছে, একটা এলাকাতে থাকছে এবং তারা নিজেদের মধ্যে ইন্টারাকশন করছে। তাহলে একটা ধরলাম একটা ফরেস্টের মধ্যে কি আছে, উদ্ভিদও আছে, বিভিন্ন প্রাণী গোষ্ঠী আছে, তাহলে সবাই কি থাকছে, কমিউনিটির মধ্যে থাকছে। কিন্তু পপুলেশন বলতে কি আমরা শুধুমাত্র একটা স্পিসিসের কথা বলি। এরকম আবার তাহলে শুধুমাত্র কমিউনিটি আবার ইকোসিস্টেমের মধ্যে পার্থক্য আছে একটা জায়গায়, যে কমিউনিটির মধ্যে আমরা কিন্তু শুধুমাত্র বায়োটিক যারা জীব তাদের কথা বলছি, কোনো অজীবজ বা যারা হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টর তাদের নিয়ে কথা বলছি না, শুধুমাত্র কি হচ্ছে একটা এরিয়াতে, নির্দিষ্ট এরিয়াতে যারা জীব, মানে উদ্ভিদ এবং প্রাণী তাদের মধ্যে নিয়ে কথা বলছি, শুধুমাত্র বায়োটিক ফ্যাক্টরস গুলো ইনক্লুডেড। আর যখন আমরা ইকোসিস্টেম বলবো এই সমস্ত গুলো থাকবে, তার সাথে কি হবে, অ্যাবায়োটিক ফ্যাক্টরটা ইনক্লুড হবে। তার মানে কি মাটি, জল, বায়ু, ওখানকার যা এনভায়রনমেন্ট, আর্দ্রতা, জলবায়ু সমস্তটাকে নিয়ে হচ্ছে তাদের সাথে ইন্টারেকশনটা, সেটা হচ্ছে কি মানে কমিউনিটির সাথে যদি আমরা অ্যাবায়োটিক ফ্যাক্টর গুলোকে ইনক্লুড করে দিই, তাহলে হচ্ছে অ্যাবায়োটিক প্লাস বায়োটিক এবং তাদের মধ্যে ইন্টারাকশন, সেটা হয়ে যাচ্ছে ইকোসিস্টেম। তাহলে তিনটে ধাপে, প্রথম ধাপে কি ছিল, পপুলেশন শুধুমাত্র একটা স্পিসিস, তারপর এলো কমিউনিটি, অনেকগুলো স্পিসিস একসাথে ইন্টারাক্ট করছে, আর ইকোসিস্টেম মানে কি হচ্ছে অনেকগুলো স্পিসিস তার সাথে হচ্ছে কি বায়োটিক ফ্যাক্টর তারা, আর অ্যাবায়োটিক, তাহলে পরিবেশের মধ্যে যে জল, বায়ু, পাথর, মাটি, জলবায়ু, আর্দ্রতা সমস্তগুলো একসাথে যখন কাজ করছে, একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করছে, সেটা হচ্ছে কি ইকোসিস্টেম। তাহলে এই যে ফরেস্টের মধ্যে যেটা আমরা নিচ নিয়ে বলতে যাচ্ছিলাম কি জানো, তাহলে একটা জীব গোষ্ঠী, একটা নির্দিষ্ট বা একটা স্পিসিস কি থাকে, একটা নির্দিষ্ট জায়গা কিন্তু দখল করে থাকে। তাহলে আমরা যদি সিম্পল উদাহরণ ধরি, আমাদের বাড়ির মধ্যে কি প্রত্যেকটা রুমে কি আমরা থাকি, তাহলে একটা নির্দিষ্ট আমাদের ঘর থাকে যেখানে আমি থাকি, সেই রকম ভাবে মানে কি একটা নির্দিষ্ট জীব, একটা মানে এটা যদি ঘর হয় সেখানে যদি 4টে রুম থাকে, আমি একটা নির্দিষ্ট রুমে নিশ্চয়ই থাকি। সেরকমই উদ্ভিদের ক্ষেত্রে এই যে কমিউনিটির মধ্যে বা ইকোসিস্টেমের মধ্যে একটা নির্দিষ্ট জীব একটা নির্দিষ্ট জায়গা দখল করে রাখে, যারা হচ্ছে এই জায়গাতেই থাকবে, সেখানেই হচ্ছে রিপ্রোডাকশন করবে, সেখান থেকেই রিসোর্স গুলোকে ইউজ করবে এবং খাবার দাবার খাবে, ওই জায়গাতে কি করবে, তারা বসবাস করবে। এটাকেই বলছি কি নিচ, মানে একটা পার্টিকুলার ইকোসিস্টেমের মধ্যেও একটা পার্টিকুলার স্পেসিফিক জায়গাতে, যেমন আমি কি বা আমরা যে কোনো যে কেউ কি একটা আমাদের বাড়ির মধ্যে নির্দিষ্ট
রুমের মধ্যে থাকি, সেই রুমের মধ্যে পড়াশোনা করি সারাদিন, খাওয়া দাওয়া বা বেশিরভাগ টাইমটাই বেশিরভাগ কাজগুলোই কি করি আমরা আমাদের নিজেদের রুমের মধ্যে করি। সেই রকম ভাবেই হচ্ছে কি একটা ইকোসিস্টেমের মধ্যে বা একটা কমিউনিটির মধ্যে একটা নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠী তারা ওই জায়গাতে রিপ্রোডাকশন করবে, তারা ওখানে বসবাস করবে, সেখানকার রিসোর্স গুলোকে ইউটিলাইজ করবে, এইভাবে তারা বসবাস করবে। এটাকে বলা হচ্ছে নিচ। এই নিচ শব্দটা প্রথম ব্যবহার করে কে? বিজ্ঞানী জোসেফ গ্রিনেল। জোসেফ গ্রিনেল। এটা হচ্ছে কত সালটা মনে রাখতে হবে, 1917 সাল। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোনটি মরু উদ্ভিদ যার কাণ্ড চ্যাপ্টা এবং সবুজ রসালো উদ্ভিদ? তাহলে এটা হচ্ছে কি যারা মরু উদ্ভিদ মানে কি জেরোফাইটস, যারা এই যে অত্যন্ত টেম্পারেচার মরু অঞ্চলে যারা জন্মায় তাদের ক্ষেত্রে কি হবে, বাষ্পমোচন হারটাকে রোধ করার জন্য তারা এই মরু অঞ্চলে যেহেতু বসবাস করে বিভিন্ন অভিযোজনগত পরিবর্তন দেখা যায়। এই যে অ্যাডাপ্টেশন গুলো হয়েছে বা ফাইলোক্যাড, এটাকে বলছি কি আমরা ফাইলোক্যাড, এই যে সবুজ চ্যাপ্টা পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড বলা হয়, এটা তৈরি হয়েছে কেন কি তাদের ওই অঞ্চলে যাতে তারা মানিয়ে নিতে পারে। আমরা যেটা ডারউইনের থিওরি জানি কি ন্যাচারাল সিলেকশন, তাহলে ওই যে একটা অ্যাডভেন্টিসিয়াস এনভায়রনমেন্ট তাদের জন্য, ওই যে প্রতিকূল পরিবেশে তাদেরকে মানিয়ে নিতে হবে, তাদের শরীরে এই ধরনের এই উদ্ভিদগুলো যারা মরু অঞ্চলে জন্মায় তাদের ক্ষেত্রে এই অভিযোজনগত পরিবর্তনগুলো দেখা যাচ্ছে। তার জন্য তারা কি করে, বেশিরভাগ ক্ষেত্রে যে পাতাগুলো তাদের কি হয় কাঁটায় পরিণত হয়ে যায়, পত্রকণ্টকে স্পাইনে রূপান্তরিত হয়ে যায়, যাতে বাষ্পমোচন কম হয়। আর এই যে কাণ্ডর অংশগুলো তারা চ্যাপ্টা হয়ে কি হয় এইরকম হচ্ছে, এটা কাণ্ড তো, এগুলোই চ্যাপ্টা হয়ে এরকম হচ্ছে কি আমরা যে ফণি মনসার ক্ষেত্রে দেখতে পাই তারা কি কাণ্ডর অংশগুলো এরকম কে এরকম চ্যাপ্টা হয়ে তারাই কি হয় পাতার মতো কাজ করে কাণ্ডগুলো, আর বাকি পাতাগুলো কি এরকম কাঁটায় রূপান্তরিত হয়, এবং এগুলো তাদের এই যে মরু অঞ্চলে আত্মরক্ষারও কাজে লাগে। এইরকম বিভিন্ন ধরনের কিন্তু অভিযোজনগত চেঞ্জ দেখা যায়। এই যে ফাইলোক্ল্যাড তারা কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম, তাদের পুরোপুরি যে এই যে কাণ্ডের স্ট্রাকচার গুলো কি এই যে চ্যাপ্টা হয়ে এবং সবুজ, আর ভেতরটা কি হচ্ছে রসালো থাকে, কারণ কি ওই যে মরু অঞ্চলে তাদেরকে জলের একেই ঘাটতি আছে, সেই জায়গাতে বেঁচে থাকতে হবে, তার জন্য এরকম স্পেশাল স্ট্রাকচার। এটা কাদের ক্ষেত্রে দেখতে পাবো, ফণিমনসা বা ওপানসিয়া। ফণিমনসারই সায়েন্টিফিক নেম হচ্ছে কি ওপানসিয়া। এটা মনে রাখতে হবে ফাইলোক্ল্যাড, বা এটাকে বলা হচ্ছে কি আমাদের যে পর্ণকাণ্ড। এটা কিন্তু কাণ্ডের রূপান্তর, এটা কখনোই পাতার রূপান্তর নয়, এটাও কোশ্চেন আসে, খুব ভুল হয়। এটা কাণ্ড রূপান্তরিত হয়ে এরকম ফাইলোক্ল্যাড গঠন করে। আর এই যে ওপানসিয়া বা ফণিমনসার ক্ষেত্রে পাতাগুলো কি হয় পত্রকণ্টকে রূপান্তরিত হয়ে যায়। নেক্সট কি কোশ্চেনে কি বলেছে যে হ্যালোফাইট হলো সেই প্রকৃতির জীব যারা, হ্যালোফাইটস মানে কি যারা, একটা আমরা দেখলাম জেরোফাইটস যারা মরু অঞ্চলে জন্মায়, আর একটা দেখবো হচ্ছে কি হ্যালোফাইটস। হ্যালোফাইটস কাদেরকে বলা হবে, যারা লবণাক্ত মাটিতে জন্মাবে, মানে বিভিন্ন যারা ম্যানগ্রোভ উদ্ভিদগুলো আছে, ম্যানগ্রোভের একটা উদাহরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, রাইজোফোরা। এটা প্রায় কোশ্চেন আসে যে রাইজোফোরার ক্ষেত্রে কি দেখা যায়, এটা একটা হ্যালোফাইট উদ্ভিদের উদাহরণ। তো বিভিন্ন যে সুন্দরবন অঞ্চলে বা সমুদ্রের কাছাকাছি অঞ্চলে যেগুলো উদ্ভিদগুলো জন্মায়, সুন্দরী, এই সমস্ত উদ্ভিদগুলোর ক্ষেত্রে কি দেখতে পাবো এরকম যে তাদের এই যে লবণ প্রতিরোধ, এই যে মাটির মধ্যে কি আছে, সমুদ্রের কাছাকাছি অঞ্চল, সমুদ্রের জল সেখানে আসছে, সেই মাটিটার মধ্যে কি হচ্ছে যে লবণাক্ত পরিমাণটা অনেক বেশি, সেই অঞ্চলে যেহেতু জন্মায় তাদের মধ্যেও আবার কিছু কিছু স্পেশাল এরকম অ্যাডাপটিভ চেঞ্জেস দেখা গেছে। যেমন কি মনে রাখতে হবে তাদের ক্ষেত্রে নিউম্যাটোফোর্স বা স্পেশাল এক ধরনের যে শ্বাসমূল দেখা যায়, যাতে তারা হচ্ছে যে এনভায়রনমেন্টের অক্সিজেনটাকে নিতে পারে, কারণ কি মাটির মধ্যে অলরেডি সেটা লবণাক্ত হয়ে আছে, সেখান থেকে তারা কি করতে পারে না যথেষ্ট পরিমাণে যে অক্সিজেন পায় না। তার জন্য কি হয় এই ধরনের স্পেশাল নিউম্যাটোফোর্স বা শ্বাসমূল গঠন হয়, যাতে তারা এনভায়রনমেন্টাল অক্সিজেনটাকে নিতে পারে। এছাড়াও কি হচ্ছে ঠেসমূল গঠন হয়। তারপরে আরো অনেক ধরনের যেমন ভিভিপেরাস, তাদের ক্ষেত্রে যখন উদ্ভিদের মধ্যেই আছে সেই ফলের মধ্যেই কি হচ্ছে বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে যায়। ভিভিপেরাসেরা নর্মালি হচ্ছে কি যে আমরা কি দেখি বীজটা মাটির মধ্যে যায় দিয়ে অঙ্কুরোদ্গম হয়, নতুন উদ্ভিদ জন্মায়, কিন্তু এক্ষেত্রে যেহেতু এই মাটির মধ্যে লবণাক্ত, সেই যদি বীজটা মাটির মধ্যে আসে সেটা আর বাঁচবে না, সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হবে না। তার জন্য যখন উদ্ভিদের মধ্যে আছে অলরেডি তখনই কি হচ্ছে বীজটার অঙ্কুরোদ্গম হয়ে যায়। এই ধরনের স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা হ্যালোফাইটস এর ক্ষেত্রে মনে রাখতে হবে।
নেক্সট কি বলেছে যে উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূল এবং ছত্রাকের পারস্পরিক সহাবস্থানকে কি বলে? উদ্ভিদের মূল এবং ছত্রাকের সহাবস্থানকে কি বলা হয়? মাইকোরাইজা। কথাটার মধ্যেই আছে এই যে মাইকো এবং রাইজা। মাইকো মানে বলতে চাইছি কি আমরা যে মাইকো এটা কোথা থেকে এসছে? ফানজাই থেকে। আর হচ্ছে কি রাইজা মানে হচ্ছে উদ্ভিদের মূল, রুটস। উদ্ভিদের উচ্চ শ্রেণীর কিছু উদ্ভিদের মূলে এরকম ফানজাই প্রেজেন্ট থাকে, যেগুলো কি করে বিভিন্ন যে মিনারেল নিউট্রিশন মাটির মধ্যে যেগুলো আছে খনিজ পুষ্টিদ্রব্যগুলোকে, সেগুলোকে কি করে উদ্ভিদকে অ্যাবসর্ব করে দিতে হেল্প করে, এবং উদ্ভিদের রুটের মধ্যে এরকম ভাবে একসাথে প্রেজেন্ট থাকে। আর উদ্ভিদের রুট থেকে কি করবে? ফানজাই বিভিন্ন তার যে খাদ্য বস্তু নেবে, তাহলে উদ্ভিদ কি করে? সে যে আমাদের সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করছে, সেই গ্লুকোজ বা আমাদের যেটা আমরা বলছি কি খাদ্যবস্তু হিসেবে এনার্জি পাচ্ছে, খাদ্যবস্তু ফুড মেটেরিয়ালস পাচ্ছে, তার সাথে হচ্ছে একটা ভালো আশ্রয় স্থান পাচ্ছে। উদ্ভিদের মূলের মধ্যে যদি তারা থাকে, সেই ফানজাইগুলো তাদের আশ্রয় স্থান পাচ্ছে, ফুড অ্যান্ড শেল্টারের জন্য তারা থাকে। আর অপর পক্ষে কি করবে? উদ্ভিদের রুটকে তারা কি দেবে? মিনারেল নিউট্রিশন অ্যাবজর্ব করতে হেল্প করবে, অ্যাবজর্ব মিনারেল নিউট্রিশন এগুলোকে হেল্প করবে। তার জন্য দুজনেরই যেহেতু হেল্প হচ্ছে, মানে দুজনে এটাকে বলছি কি আমরা মিউচুয়ালিজম বা পারস্পরিক সহাবস্থান, এটাকে বলা হয় কি পজিটিভ পজিটিভ ইন্টারেকশন। তাহলে মিনারেল নিউট্রিশন অ্যাবজর্পশনে যেহেতু হেল্প, তাহলে উদ্ভিদেরও কিছু হেল্প হচ্ছে, আবার হচ্ছে কি ফানজাইটারও কিছু হেল্প হচ্ছে। দুজনেরই যেহেতু পারস্পরিক সহাবস্থান হচ্ছে, তাই একে বলা হচ্ছে কি মিউচুয়ালিজমের একটা উদাহরণ। কিন্তু এটা পজিটিভ পজিটিভ, দুজনেরই যদি হেল্প হয়, দুজনেরই যদি বেনিফিট হয়, তাকে কি বলা হয়? পজিটিভ পজিটিভ ইন্টারেকশন। আর সেম ভাবে এই যে লাইকেন দেখতে পাচ্ছি, লাইকেনটাও এক ধরনের কি মিথজীবিতারই উদাহরণ। এটা হচ্ছে কার সাথে? ফানজাইয়ের সাথে অ্যালগি। নেক্সট কি বলেছে যে একটি অঞ্চলে বাঘের যদি অত্যাধুনিক পপুলেশন ঘনত্বের ফলাফল যা হবে, তার মানে কি একটা অঞ্চলে ধরলাম 5টা বাঘ আছে, অন্য একটা অঞ্চল থেকে আরো 5টা বাঘ এখানে চলে এলো নতুন করে, তাহলে কি হবে? এই জায়গাতে এই যে এই এলাকাটার মধ্যে টোটাল কি হচ্ছে যে এই যে বাঘগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা ঝামেলা হবে। কারণ কি তারা ওখানে শিকার পাবে না, বেশি খাবারের অভাব পড়বে, তারা নিজেদের মধ্যে কি করবে? কম্পিটিশন করবে। সেটাকে বলা হচ্ছে কি অন্তঃপ্রজাতি প্রতিযোগিতা। মানে কি যদি একটা জায়গাতে 5টা ছিল, সেখান থেকে আরো বাইরের 5টা চলে এলো, কম্পিটিশন কি হবে? বাড়বে। অলরেডি সেখানে নির্দিষ্ট রিসোর্স আছে, সেখানে যদি ধরলাম তারা যেহেতু হচ্ছে কি কার্নিভোরাস, যে সমস্ত প্রাণীগুলোকে তারা শিকার করে খায়, তাদের সংখ্যাটা তো লিমিটেড আছে, মানে এক্সট্রা করে 5টা বাঘ চলে এলো, কি তাদের শিকারের মধ্যে তারা ভাগ বসাবে। তাহলে কি হবে? এই যে কম্পিটিশন হচ্ছে, সেটাকে বলছি কি একটা নির্দিষ্ট, এটাও কি বাঘের প্রজাতি, এরাও কি বাঘ, তাহলে নিজেদের মধ্যে যখন প্রতিযোগিতা হচ্ছে, তাকে বলছি কি অন্তঃপ্রজাতি প্রতিযোগিতা। আর আন্তঃপ্রজাতি মানে কি? এটা হচ্ছে ইন্ট্রা ইন্ট্রা আর এটা হচ্ছে কি ইন্টার, মানে কি দুটো ডিফারেন্ট স্পিসিসের মধ্যে। তাহলে বাঘের সাথে যদি ধরলাম হরিণের যদি কম্পিটিশন হয়, তখন তাকে কি বলা হবে? অন্তঃপ্রজাতি প্রতিযোগিতা। বা হতে পারে যে কোনো দুটো ডিফারেন্ট পপুলেশনের মধ্যে যদি কম্পিটিশন হয়, তাদের রিসোর্সেস এর জন্য হতে পারে, তাদের শিকারের জন্য হতে পারে, তাদের বাসস্থানের জন্য হতে পারে, যে কোনো কিছুর জন্য যদি দুটো ডিফারেন্ট পপুলেশনের জীবগোষ্ঠীর মধ্যে প্রতিযোগিতা হয়, তাকে বলা হবে কি আন্তঃপ্রজাতি বা ইন্টার স্পিসিস কম্পিটিশন। আর শিকার মানে কি আমরা জানি যে কোনো একটা, যেমন কার্নিভোরাস যারা, তারা কি খাবে? যেমন বাঘ কাদেরকে শিকার করে? সাধারণত হরিণ বা যে সমস্ত খরগোশ টরগোশ যারা হচ্ছে জঙ্গলের প্রাণীগুলো আছে ছোটখাটো, তাদেরকে শিকার বানাবে। তাহলে এই যে কম্পিটিশনের মাধ্যমে কি হয়? আলটিমেটলি যে বাঘের সাথে বাঘের কম্পিটিশন হচ্ছে, দুজনেরই কিন্তু ক্ষতিই হয়। তাহলে দুটো পপুলেশন, মানে একটা স্পিসিসের মধ্যেই হতে পারে প্রতিযোগিতা, বা হতে পারে দুটো ডিফারেন্ট স্পিসিসের মধ্যে হতে পারে, বা হতে পারে দুইয়ের বেশিও প্রজাতির মধ্যে একসাথে প্রতিযোগিতা। মানে একটা এলাকাতে রিসোর্সেস সেম আছে, তারা তাদের খাদ্য বস্তুগুলোও সেম। তার মানে কি একটা ধরলাম যে এখানে ঘাস জমি আছে, এই যে ফরেস্টের মধ্যে, এটা একটা পুরো ফরেস্ট, সেখানে এখানটাতে শুধুমাত্র ঘাস জমি আছে, এখানে শুধুমাত্র ঘাস জন্মায়। সেই ঘাসগুলো খাওয়ার জন্য হরিণও যাবে, সেই ঘাসগুলো খাওয়ার জন্য অন্য আরেকটা তৃণভোজী প্রাণীও যাবে। তাহলে তারা কি হবে? তাদের মধ্যে কি হবে? এই যে ঘাস খাওয়ার জন্য তাদের মধ্যে কম্পিটিশন হবে, সেটা হচ্ছে কি ইন্টার প্রজাতি
সরি ইন্টার স্পিসিস কম্পিটিশন বা আন্তঃপ্রজাতি প্রতিযোগিতা, এটার ক্ষেত্রেও কি হবে, আলটিমেটলি দুজনেরই কিন্তু ক্ষতি হবে। কারণ কি, দুটো প্রজাতি তারা তাদের রিসোর্সকে ভাগাভাগি করতে হচ্ছে, তাদের রিসোর্সে কমতি পড়ছে এবং দুজনেরই কিছু না কিছু হলেও ক্ষতি হচ্ছে। তাহলে প্রতিযোগিতাতে সবসময় মনে রাখতে হবে কি, প্রতিযোগিতা মানেই সেখানে হচ্ছে নেগেটিভ নেগেটিভ ইন্টারেকশন। আর শিকার মানে কি, একজন যে খাচ্ছে, যে শিকার নিচ্ছে বা যে শিকার করছে সে লাভবান হচ্ছে, সে খাদ্যবস্তু পাচ্ছে। আর যার শিকার হয়ে গেল মানে কি, এখানে বাঘ যদি হরিণকে খায় তাহলে বাঘের কি হলো, সে খাবার পেলো, সে লাভবান হলো, আর হরিণটা মারা গেল। তাহলে পজিটিভ নেগেটিভ ইন্টারেকশন হবে কার ক্ষেত্রে, শিকারের ক্ষেত্রে। তাহলে এগুলো আশা করছি সবাই বুঝতে পেরেছো। তাহলে প্রতিযোগিতার ক্ষেত্রে মনে রাখতে হবে, দুটো স্পিসিসের মধ্যে হোক বা অনেকগুলো স্পিসিসের মধ্যে হোক বা একই স্পিসিসের মধ্যে হোক, আলটিমেটলি কিন্তু সেই স্পিসিস গুলোর মধ্যে দুজনেরই কিন্তু যে ক্ষতি হবে, কারোরই কিন্তু বেনিফিট হবে না। নেক্সট কি বলেছে, যে নিচের পরস্পরকে অধিক্রমণ বা ওভারল্যাপ যাকে নির্দেশ করে। তার মানে কি, নিচ মানে কি বললাম, একটা ধরলাম এই যে কমিউনিটির মধ্যে এই যে পার্টিকুলার জায়গাতে একটা জীবগোষ্ঠী বসবাস করতো তাকেই হচ্ছে তার নিচ। সেই নিচে অন্য কোনো আরেকটা প্রজাতি চলে এলো, তাহলে কি হবে, সেই প্রজাতির মধ্যে এখানে রিসোর্স গুলো তারা ইউটিলাইজ করছিল, এই যে পার্টিকুলার নিচে যারা জীবগোষ্ঠী ছিল তারা এখানকার রিসোর্স গুলো ইউটিলাইজ করছিল। সেই নিচে যদি অন্য কোনো প্রজাতি চলে এলো, তারা কি করবে, সেই রিসোর্স গুলোকে ইউটিলাইজ করবে। নিচ ওভারল্যাপ মানে কি, পাশের একটা জীবগোষ্ঠী যদি সেই এলাকাতে আসছে এবং সেখানকার রিসোর্স গুলোকে ইউটিলাইজ করছে, তাহলে কি হবে, সেই দুটি প্রজাতির মধ্যে এক বা একাধিক সম্পদের কি হবে, আদান প্রদান হবে। আলটিমেটলি কি হবে, এদের মধ্যেও এখানে কি হবে, প্রতিযোগিতা হবে, ইন্টার স্পিসিস কি হবে, কম্পিটিশন হবে। তাহলে নিচের অধিক্রমণ বা ওভারল্যাপিংটাও, এটাও কিন্তু হচ্ছে কি আলটিমেটলি রেজাল্ট হবে কি, যে দুটো স্পিসিসের মধ্যে কম্পিটিশন হবে। কারণ কি, লিমিটেড রিসোর্স আছে, এই একটাই রিসোর্সকে ইউটিলাইজ করার জন্য দুজনের মধ্যে ঝামেলা হবে, সেটাকেই বলছি কি আমরা কম্পিটিশন। এরপর আমরা 11 কোশ্চেনটা দেখে নিই। কি বলেছে, যে নির্দিষ্ট কোন জীব এবং তাদের সম্পর্কে সঠিক জোর নয়। এখানে বলেছে কি, প্রথমটাতে কমেন্সালিজম। কমেন্সালিজম মানে মনে রাখতে হবে, একজন বেনিফিট হবে, আরেকজনের ক্ষতিও হবে না আর বেনিফিটও হবে না, তারা হচ্ছে কি নিউট্রাল থাকবে। তাহলে কমেন্সালিজমের ক্ষেত্রে কিন্তু হাঙর আর চোষক মাছের মধ্যে কমেন্সালিজম দেখা যায়। চোষক মাছরা কোথায় থাকে, এই যে হাঙরের যদি আমরা দেখি ফ্লিপার যেগুলো ডানা থাকে সেই অংশতে লেগে থাকে। এরা এরা কি করে, এই যে হাঙর মাছের সাথে তারা কি করবে, সমুদ্রে একসাথে তারা অন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে এবং অন্যান্য যারা বিভিন্ন যে প্রাণী আছে তাদের হাত থেকে বেঁচে থাকতে পারবে। কারণ কি, হাঙর একটা ভয়ানক মাছ, তাহলে অন্যান্য জীবজন্তু তার কাছে আসতে পারবে না। তার ফলে কি হচ্ছে, যে চোষক মাছ এরা নিজেদের আত্মরক্ষা করতে পারবে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় তারা পরিবহনের হেল্প করছে। কিন্তু হাঙর মাছের কোনো ক্ষতি হচ্ছে না, তারা যে এই ধরনের এই চোষক মাছগুলো তাদের মধ্যে যে চোষক মাছ যেহেতু এখানে প্রেজেন্ট আছে, তাদের কিন্তু হাঙরের কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ কি করে, কিছু ক্ষেত্রে তারা হচ্ছে কি এখানে যে ছোটখাটো পোকামাকড় বা বিভিন্ন যে মৃত সেল গুলো আছে তাদেরকে তারা খাদ্য হিসেবে চোষক মাছগুলো নেয়। কিন্তু হাঙরের কোনো ক্ষতি হচ্ছে না, তারা নিউট্রাল স্টেটে থাকে। আর হাঙর, এই যে চোষক মাছ কি হচ্ছে, উপকৃত হচ্ছে, তাই একে বলা হচ্ছে কি কমেন্সালিজমের একটা উদাহরণ। এটা খুব ভালো উদাহরণ, এটা প্রায় কোশ্চেন আছে। তাহলে কমেন্সালিজম মানে কি, একটা স্পিসিস এখানে বেনিফিটেড হবে, আরেকটা স্পিসিসের কোনো, তারা নিউট্রাল স্টেটে থাকবে, কোনো ক্ষতিও হবে না, বেনিফিটও হবে। নেক্সট কি বলেছে, যে লাইকেনের লাল শৈবাল এবং ছত্রাক, এটা কি একটা আমরা আগেই বললাম মিউচুয়ালিজম বা যে মিথজীবিতার উদাহরণ মিউচুয়ালিজম। তাহলে এখানেও এটাও অপশনটা কারেক্ট আছে। যে লাইকেনের মধ্যে কি থাকে, আমরা বললাম অ্যালগি, তাহলে অ্যালগির মধ্যে কি পড়ে, রেড অ্যালগি একটা টাইপ, রেড অ্যালগি, ব্রাউন অ্যালগি, গ্রিন অ্যালগি, তাহলে এটা একটা টাইপ। তাহলে অ্যালগি আর যে ফানজাইয়ের মধ্যে মিথজীবী সম্পর্ককে কি আমরা বলি, লাইকেন, তাহলে এটাও ঠিক আছে। নেক্সট অপশন কি বলেছে, বৃক্ষে অর্কিডের বৃদ্ধি এটা পরজীবিতা, এই অপশনটাই ভুল হবে। তাহলে বিভিন্ন গাছের মধ্যে কি থাকে, এই যে অর্কিড গুলো বেড়ে ওঠে, তারা কি করে, যেমন একটা ধরলাম আম গাছ, আম গাছের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন বড় বড় যে গাছগুলো আছে সেখানে এরকম অর্কিড গুলো কি হয়, উদ্ভিদের এই উপরের যে এপিফাইটস অঞ্চলগুলোতে সেখানে কি থাকে, তারা বেড়ে ওঠে। কিন্তু তারা ডিরেক্টলি এখান থেকে এই যে গাছটার থেকে কোনো কিন্তু যে নিউট্রিশন বা কিছু
কালেক্ট করে না। তার ফলে কি হচ্ছে, যে উদ্ভিদটার সাথে তারা থাকছে সম্পর্কে, তারা কি হচ্ছে না, তাদের কোনো ক্ষতি হয় না। শুধুমাত্র এই যে এই অর্কিড গুলো কি করে সাপোর্ট পায় এখানে, আর যেহেতু একটা উঁচু গাছের মধ্যে থাকছে, তারা ভালো সানলাইট অ্যাবজর্ব করতে পারবে, তার ফলে এই অর্কিড গুলো বৃদ্ধি পাবে। তো অর্কিড গুলো শুধুমাত্র কিসের জন্য, তারা ওইখানে একটা বাসস্থান পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে, আর কি হচ্ছে, এই যে ফটোসিনথেসিসে তাদের হেল্প হচ্ছে। তার জন্য এটাকে কি বলা হচ্ছে, এটা একটা, যে পরজীবিতা মানে কি, সেখানে ক্ষতি হবে, কিন্তু এখানে যে বৃক্ষটাতে থাকছে তার কিন্তু কোনো ক্ষতি হয় না, সে নিউট্রাল স্টেটে থাকে, আর এর হেল্প হচ্ছে, এর পজিটিভ আশ্রয় পাচ্ছে, অর্কিড গুলো বেড়ে উঠছে, অর্কিডের বৃদ্ধি হচ্ছে, কারণ কি ভালো সে সানলাইট পাচ্ছে, ওখান থেকে ফটোসিনথেসিস ভালো হবে। এটাও কিন্তু একটা কমেন্সালিজমের উদাহরণ। তো যেখানেই পজিটিভ আর নিউট্রাল স্টেট থাকবে সেটা হচ্ছে কি কমেন্সালিজমের উদাহরণ। মানে বৃক্ষ মেনলি আমরা বিভিন্ন যে আম গাছ, বড় বড় যেগুলো বট গাছ, এই সমস্ত গুলোতে দেখি কি উদ্ভিদের একদম গাছের ওপরের অংশগুলোতে সেখানে কি অর্কিড গুলো জন্ম হয়। অর্কিড কিন্তু ডিরেক্টলি এদের থেকে, উদ্ভিদটার থেকে কোনো প্রকার নিউট্রিশন বা ডিরেক্ট কোনো কানেকশন থাকে না, শুধুমাত্র তাদের নিজস্ব, অর্কিডের নিজস্ব যে পাতা মূল সমস্ত থাকে, শুধুমাত্র সেখানে সাপোর্ট পায় সেই জায়গাতে, যাতে বৃদ্ধি করতে পারে, আর সালোক সংশ্লেষের জন্য সানলাইট পায়। এরপর হচ্ছে কি, এই যে কাসকাটা, এর অপর সপুষ্পক উদ্ভিদে বৃদ্ধি, এটা পরজীবিতা, এটা কিন্তু কারেক্ট। তাহলে পরজীবিতাতে মানে কি, একজনের উপকার হবে আরেকজনের ক্ষতি হবে, সেটা হচ্ছে প্যারাসিটিজম বা পরজীবিতা। এক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে দেখলাম যে বৃক্ষটার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু কাসকাটা এরা কি করবে, এদের নিজস্ব কোনো যে বৃদ্ধির জন্য তারা পাশাপাশি যে সপুষ্পক উদ্ভিদকে খুঁজবে, তাহলে সেই সপুষ্পক উদ্ভিদের সাথে তারা কি করবে, তাদের সাথে তারা ডিরেক্ট একটা কানেকশন, হোস্টোরিয়া বলা হয়, হোস্টোরিয়ার মাধ্যমে তারা একটা কানেকশন তৈরি করে, এবং সেখান থেকেই হচ্ছে বিভিন্ন যে নিউট্রিশন সমস্ত কিছু, যে জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে মিনারেল নিউট্রিশন, ফুড পার্টিকেল সমস্ত কিছুটা নেবে, সেই সপুষ্পক উদ্ভিদটার থেকে নেবে, তার ফলে সপুষ্পক উদ্ভিদটার কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, এবং তারা ওখানে বৃদ্ধি পাবে। তাহলে এই যে উদ্ভিদটার থেকে তারা কি করছে, হস্টোরিয়ার মাধ্যমে কানেকশন তৈরি করছে, এবং সেখান থেকে তারা নিউট্রিশন, এনার্জি, মিনারেল নিউট্রিশন সমস্ত কিছু নিচ্ছে এবং বেড়ে উঠছে, সেটাকে বলছি কি আমরা প্যারাসিটিজম। তার জন্য এটা হচ্ছে কি পজিটিভ নেগেটিভ ইন্টারেকশন। তাহলে এখানে কোনটি সঠিক জোড় নয় বলেছে, তাহলে অপশন সিটাই কারেক্ট হবে। এই অপশন সিটা কখন ঠিক হতো, এটা যদি কমেন্সালিজম। নেক্সট কি বলেছে, যে চরম সম্প্রদায় বা ক্লাইমেক্স কমিউনিটি নির্ভরশীল কোনটির ওপর। যে ক্লাইমেক্স কমিউনিটি, এটা আমরা কি পড়বো, যে সাকসেশন, ইকোলজিক্যাল সাকসেশন কিভাবে হয়। তো ইকোলজিক্যাল সাকসেশন বলতে আমরা কি বোঝাই, যে একটা নির্দিষ্ট অঞ্চলে প্রথমেই যে পৃথিবীতে একদম যে হিউম্যান তৈরি হয়ে গেছিল তা তো নয়, বা অন্যান্য যে স্পিসিস তৈরি হয়ে গেছিল তা তো নয়। তাহলে একটা ধরলাম পাথুরে একটা এলাকা, সেখানে কিচ্ছু নেই, কোনো জীব প্রজাতি নেই, সেখানে নতুন করে যে জীব প্রজাতি তৈরি হবে কি করে, প্রথমে থাকে পায়োনিয়ার কমিউনিটি, পায়োনিয়ার দিয়ে সেখান থেকে ইন্টারমিডিয়েট স্টেটে আসে সেরাল কমিউনিটি, আলটিমেটলি গিয়ে আসে কি ক্লাইমেক্স কমিউনিটি। মানে কি একটা অঞ্চলে প্রথম যে স্পিসিস গুলো দেখা যায় তারা পায়োনিয়ার, মানে বিভিন্ন মস লাইকেন একটা নতুন অঞ্চলে যেগুলো তৈরি হয়, তারা হচ্ছে কি, যেখানে তখনও হচ্ছে কি কোনো স্পিসিস, উদ্ভিদ, কোনো প্ল্যান্ট, অ্যানিমেল, কোনো কিছু সেখানে প্রেজেন্ট নেই, তাহলে প্রথম সেগুলো হচ্ছে কি পায়োনিয়ার স্পিসিস তারা, বা পায়োনিয়ার কমিউনিটি। মস লাইকেন একটা এলাকায় তৈরি হলো যেখানে শুধুমাত্র পাথর ছিল, কোনো মাটির কোনো অস্তিত্ব নেই, কোনো জলবায়ু সেরকম নেই, যেখানে হচ্ছে কি জীব প্রজাতি তৈরি হবে, দিয়ে প্রথম কারা এলো, মস এবং লাইকেন, দিয়ে সেখান থেকে তারা কি করবে, আস্তে আস্তে মাটি তৈরি হচ্ছে, মাটির মধ্যে এই যে বিভিন্ন ওই মস লাইকেন এরা কি করছে, অর্গানিক পার্টিকেল গুলো, এগুলো যখন মারা যাচ্ছে তারা কি হচ্ছে, মাটি তৈরি করছে, আস্তে আস্তে অর্গানিক পার্টিকেলস তৈরি করছে, সয়েল তৈরি হলো, এরপর আস্তে আস্তে মাঝখানে কি হচ্ছে, বিভিন্ন যে শ্রাব, তারপর হচ্ছে ছোট ছোট যে প্ল্যান্ট গুলো তৈরি হচ্ছে, দিয়ে আলটিমেটলি গিয়ে ক্লাইম্যাক্স কমিউনিটি তৈরি হচ্ছে, যারা হচ্ছে কি সেখান থেকে প্ল্যান্ট থেকে আস্তে আস্তে স্পিসিস, অ্যানিমেল স্পিসিস, প্ল্যান্টেরও উন্নত প্রজাতি তৈরি হচ্ছে, তারা হচ্ছে কি ক্লাইম্যাক্স কমিউনিটি। মানে কি এখানে প্রথম যারা পায়োনিয়ার এসছিল, তারা কি করবে, আলটিমেটলি অ্যাডাপ্টেশনের মাধ্যমে চেঞ্জ হতে হতে সেই যে এনভায়রনমেন্টটার সাথে মানিয়ে নিতে পারবে। তাহলে একটা মরু অঞ্চলে প্রথম যদি এই যে মস লাইকেন যারা এসছিল, দিয়ে সেখান থেকে কি হলো, সেই মরু অঞ্চলের যে জলবায়ু, সেখানকার যে টেম্পারেচার, সেখানকার যে হিউমিডিটি, সারা বছর যে বৃষ্টিপাত হয় সেই অনুযায়ী কি করতে থাকছে তারা, আস্তে আস্তে অ্যাডাপটিভ চেঞ্জেস এর মাধ্যমে, এবং সেখানকার জলবায়ু চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে সেখানে কি আসবে,
অ্যাডাপ্টেশনের মাঝখানের যারা কমিউনিটি গুলো আসছে তারা হচ্ছে কি সেরাল কমিউনিটি বলা হয়। আলটিমেটলি সেই যে অঞ্চলটার সাথে সেই ক্লাইমেট কমিউনিটিতে যখন পৌঁছাচ্ছে তারা হচ্ছে কি মোস্ট স্টেবল, সেই সমস্ত অভিযোজনগত পরিবর্তনগুলো হয়ে যে যে জেরোফাইটিক উদ্ভিদ তৈরি হয়েছে তারা হচ্ছে কি ক্লাইম্যাক্স কমিউনিটি, সমস্ত কিছু অ্যাডাপটিভ চেঞ্জেস গুলো এসছে, তারপর আলটিমেটলি তারা হচ্ছে ওই যে মরু অঞ্চলের সাথে মানিয়ে নিতে পারছে, তারা হচ্ছে কি ক্লাইম্যাক্স কমিউনিটি। তাহলে এটা কিসের উপর নির্ভরশীল? চরম সম্প্রদায়, এরা মেনলি হচ্ছে জলবায়ুর উপর নির্ভর করছে। কোনো একটা নির্দিষ্ট এলাকার এই যে সাকসেশনের ইকোলজিক্যাল সাকসেশন তখনই হবে পুরোটাই হচ্ছে কি জলবায়ুর উপর নির্ভর করে। সেই যে পার্টিকুলার এলাকার যে আর্দ্রতা বলা হোক বা বৃষ্টিপাত হোক বা সেখানকার টেম্পারেচার, সেই যে নির্দিষ্ট জলবায়ুটার অনুযায়ী তারা অ্যাডাপটিভ চেঞ্জেস করবে এবং আলটিমেটলি তারা ক্লাইম্যাক্স কমিউনিটি বা চরম সম্প্রদায় তৈরি করবে। এবং এই ক্লাইম্যাক্স কমিউনিটি সেই নির্দিষ্ট এলাকাতে মানিয়ে নেওয়ার জন্য তাদের মধ্যে সমস্ত ক্যাপাবিলিটিস গুলো প্রেজেন্ট থাকবে, বা সমস্ত যে অ্যাডাপটিভ চেঞ্জেস গুলো যেহেতু তাদের মধ্যে আছে তারা খুব ভালোভাবে সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে। নেক্সট কি বলেছে যে বাষ্পমোচন প্রতিরোধক অভিযোজন দেখা যায়। তাহলে বাষ্পমোচন প্রতিরোধক এটা আমরা আগেই বলেছি কি কাদের মধ্যে দেখতে পাবো, জেরোফাইটস। এদের মধ্যে এই যে পাতা বা এই যে ফাইলোক্যাট তৈরি হচ্ছে তারা কি থাকবে, একটা পুরো কিউটিক্যাল যুক্ত থাকবে, একটা ওয়াক্সি স্ট্রাকচার থাকছে যার ফলে হচ্ছে বাষ্পমোচনের হারটাকে কমাবে। তারপর পত্ররন্ধ্রগুলো কি থাকে, নিমজ্জিত অবস্থায় থাকে। তাহলে বাষ্পমোচনকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন রকম অভিযোজনগত পরিবর্তন কিন্তু এদের মধ্যে আমরা দেখতে পাবো। নেক্সট কি বলেছে, কোনো সম্প্রদায়ের কমিউনিটি আত্মরক্ষাকারী উপায় হলো, তাহলে একটা কোনো জীব বা স্পিসিস তারা কি করে যে অন্য কোনো জীবের যাতে শিকার না হয় তার জন্য তারা নিজেদের আত্মরক্ষার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। এর মধ্যে একটা হচ্ছে কি মিমিক্রি, আর একটা হচ্ছে কি কেমোফ্লাজ। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মিমিক্রি মানে কি, তারা হচ্ছে কি একটা যাতে শিকার না হয় তারা অন্য একটা যে ভয়ঙ্কর একটা জীব বা জন্তু তাদের আকার গঠন করছে। মানে কি একটা ইনসেক্ট ধরলাম, তাকে হচ্ছে কি যে কেউ শিকার হিসেবে বা খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই সে সেখান থেকে আত্মরক্ষার জন্য কি করবে, নিজের যে বডি স্ট্রাকচারটা সেটা চেঞ্জ করে একটা অন্য যে ভয়ানক একটা বা যে যে শিকার করতে আসছে সে তার চেয়ে একটা ভয়ানক রূপ নিচ্ছে, যাতে সে নিজে ভয় পেয়ে আর শিকারের ওই জায়গা ছেড়ে চলে যায়। তার ফলে কি হচ্ছে, সে নিজের আত্মরক্ষা করতে পারছে। এটাকেই বলছি কি মিমিক্রি। মিমিক্রি মানে কি অন্য একটা কোনো স্পিসিস বা অন্য সে তার যে নিজের স্ট্রাকচার সে অ্যাট্রাক্ট করতে পারে, মিমিক্রির মাধ্যমে কি করতে পারে, অন্য কোনো জীবজন্তুকে অ্যাট্রাক্ট করতে পারে, বা করতে পারে কি যাতে সে শিকার না হয় তার জন্য এই ধরনের পরিবর্তনগুলো করে। আর এই যে কেমোফ্লাজ এটা হচ্ছে কি পরিবেশের সাথে সাথে, যেমন সে যদি মাটিতে আছে সেই মাটির কালার নেবে, তার কালারটা ওরকম চেঞ্জ করবে, বা গাছের যদি সে ছালের মধ্যে আছে সেই রকম একটা কালার নিবে, যাতে হচ্ছে কি ওই সেই চারপাশের সাথে সে মিশে যেতে পারে এবং তাকে যাতে না চিনতে পারে। এটা আমরা খুব দেখতে পাই কি যে আর্মিদের যে বিভিন্ন যে ড্রেস গুলো হয়, ওই জঙ্গলের মধ্যে যেরকম সবুজ গাছপালার যে কালার হয় তার সাথে যাতে মিশে যেতে পারে, যাতে তাদেরকে কেউ শনাক্ত না করতে পারে তার জন্য, সেটাও হচ্ছে কি একটা কেমোফ্লাজের উদাহরণ। এরকম হচ্ছে বিভিন্ন যে ন্যাচারাল স্পিসিস আছে তারা কিন্তু এই কেমোফ্লাজ দেখাতে পারে, যাতে যে যারা প্রিডেটার্স তাদের চেয়ে যাতে আত্মরক্ষা করতে পারে, এইরকম স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কিন্তু দেখা যায়। তাহলে মিমিক্রি মানে অন্য কোনো জীবজন্তুর বা অন্য একটা স্পিসিসের পার্টকে, বা হতে পারে কোনো একটা ভয়ানক একটা স্ট্রাকচার গঠন করছে যাতে সেই যে প্রিডেটারটা সে ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। আর কেমোফ্লাজ হচ্ছে কি সেই তার যে চারপাশে সে যেখানে বর্তমান থাকছে, যে মাটির মধ্যে থাকে মাটির কালার নিয়ে নিচ্ছে, বা গাছের ছালে আছে সেখানকার কালার নিচ্ছে, এরকম ভাবে তারা সেই অনুযায়ী চেঞ্জ করছে, সেটাকে বলছি কি কেমোফ্লাজ। নেক্সট কি বলা হচ্ছে, নিম্নলিখিত কোনটি প্যাথোজেনিক পরজীবী। তাহলে পরজীবী প্যারাসাইটস কি করছে, উদ্ভিদে থাকতে পারে বা প্ল্যান্টসে থাকতে পারে, তারা কি করছে যাদের বডিতে থাকছে, যারা হোস্ট প্যারাসাইটের যারা হোস্ট তাদের কি করে, ক্ষতি করে। আর প্যাথোজেনিক মানে কি কোনো ডিজিজ কন্ডিশন তৈরি করে, সেই হোস্টের শরীরে যদি সে কোনো রোগ তৈরি করে তাকে বলছি কি আমরা প্যাথোজেনিক প্যারাসাইটস। তাহলে এর মধ্যে অপশন গুলো কোনটা হবে, এই যে এন্টামিবা হিস্টোলাইটিকা, এন্টামিবা স্পিসিস, এটা হিউম্যানের বডিতে গিয়ে কি করে, ডায়রিয়া বা ডিসেন্ট্রি এই যে রোগটা করে, তার জন্য একে বলছি কি আমরা প্যাথোজেনিক পরজীবী। বাকি সমস্ত গুলো কি হচ্ছে নর্মাল, আমাদের হিউম্যানের ক্ষেত্রে কিন্তু এই যে প্যারাসাইটস গুলো প্রেজেন্ট থাকে তারা কিন্তু কোনো ডিজিজ তৈরি করেন না, এগুলো নর্মালি প্রেজেন্ট থাকে।
তাহলে যদি কোনো ক্ষতি না করে, ক্ষতি, প্যারাসাইটস মানে কি তারা হচ্ছে কি কোনো না কোনো পুষ্টিদ্রব্য নিচ্ছে, হোস্টের ক্ষতি করছে, কিন্তু কোনো ডিজিজ কন্ডিশন যদি না তৈরি করে তাদেরকে প্যাথোজেনিক বলবো না। কিন্তু যদি সেখান থেকে কোনো ডিজিজ তৈরি হয় তাকে বলছি কি আমরা প্যাথোজেনিক প্যারাসাইটস। নেক্সট কি বলছে যে দুটি প্রজাতির সহাবস্থানে যখন দুজনেই উপকৃত হয় তখন তাকে কি বলে, তখন তাকে আমরা বললাম কি মিউচুয়ালিজম, দুজনেই উপকৃত হচ্ছে, পজিটিভ পজিটিভ ইন্টারেকশন। এই প্রোটো কোঅপারেশন যেটা আছে অপশন এ তে, এটাও কিন্তু একটা হচ্ছে কি স্পেশাল টাইপ অফ মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম মানে কি হচ্ছে, এক্ষেত্রে দুটো স্পিসিস তারা মিউচুয়ালিজমে থাকতে পারে, কিন্তু তারা এরকম না যে সবসময় তাদেরকে যে পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে থাকতে হবে, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টও থাকতে পারে, তারা আলাদা আলাদা ভাবেও থাকতে পারে, আবার পারস্পরিক সহাবস্থানও থাকতে পারে, সিচুয়েশন অনুযায়ী তারা চেঞ্জ করে, থাকে বলা হচ্ছে প্রোটো কোঅপারেশন। নেক্সট কি বলেছে, ক্যাকটাসে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়, তাহলে ক্যাকটাসটা একটা কি জেরোফাইটিক উদ্ভিদ, তাদের ক্ষেত্রে কি থাকে, এই যে ফাইলোক্ল্যাড থাকে, সরি এটা ক্ল্যাডোড হয়ে গেছে, এটা ফাইলোক্ল্যাড হবে, ফাইলোক্ল্যাড বা যেটাকে আমরা বলছি এই যে পর্ণকাণ্ড, এর মাধ্যমে কি করতে পারে, এখানেও কিন্তু সালোক সংশ্লেষকারী পিগমেন্ট থাকবে এবং এরা সালোক সংশ্লেষ সম্পন্ন করতে পারে। নেক্সট কি বলেছে যে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 মেলাও, তাহলে এখানে এই যে পরপর আন্তঃক্রিয়াগুলো আছে, এটা আশা করছি সবাই এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে মিউচুয়ালিজম মানে কি দুজনেরই হেল্পফুল হবে, পজিটিভ পজিটিভ ইন্টারাকশন, অপশন 4 হবে। কমেন্সালিজম মানে একজন উপকৃত হবে আরেকজনের ক্ষতি হবে, পজিটিভ আর নিউট্রাল। অ্যামেনসালিজম এটা আমরা এখনো বলিনি, অ্যামেনসালিজম মানে মনে রাখতে হবে একজনের, কমেন্সালিজমের উল্টোটা, একজনের ক্ষতি হবে আর একজনের কোনো কিছুই হবে না, সে নিউট্রাল স্টেটে থাকবে, এটাকে বলছি অ্যামেনসালিজম। আর প্যারাসিটিজম মানে কি একজনের উপকার হবে আরেকজনের ক্ষতি হবে, মানে যে স্পিসিসটা, এই যে প্যাথোজেনিক যে প্যারাসাইটস গুলো আছে তারা কি হচ্ছে হিউম্যানের বডিতে থাকছে বা যে কোনো হোস্টের বডিতে থাকছে, তার ক্ষতি করছে, কিন্তু স্পিসিসটা কি হচ্ছে লাভবান হচ্ছে। তাহলে প্যারাসিটিজম মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ ইন্টারেকশন। তাহলে কোনটা হচ্ছে, অপশন এর 4, বি এর হচ্ছে 1, এর 4 বি এর 1, তাহলে এটা কোনটা হবে, এর 4 বি এর 1, অপশন বিটাই কারেক্ট হচ্ছে। নেক্সট কি বলেছে, ন্যাটালিটি বলতে কি বোঝায়, তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ন্যাটালিটি, একটা হচ্ছে কি মর্টালিটি। ন্যাটালিটি বলতে কি বোঝায়, জন্মহার, জন্মহারকে বলছি কি আমরা ন্যাটালিটি, মানে কি একটা পার্টিকুলার টাইমে একটা নির্দিষ্ট বছর বলে দিতে পারি বা একটা নির্দিষ্ট 5 বছরের মধ্যে জন্মহার বার করতে পারি, তাহলে টোটাল যে ওই পপুলেশনের মধ্যে কত সংখ্যক, একটা যে 100 জনের মধ্যে টোটাল যে নতুন জন্ম বার্থ কতজনের হচ্ছে, সেটাকে আমরা যদি পার্সেন্টেজে বার করি সেটাই হচ্ছে কি ন্যাটালিটি বা জন্ম হার। নেক্সট কি বলেছে, যে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রজাতির কিছু সদস্য অন্য জায়গা থেকে একটি বাসস্থানে আসে, সেই ঘটনাকে কি বলে, মানে এটা একটা কমিউনিটি, এটা আরেকটা কমিউনিটি, অন্য একটা কমিউনিটি থেকে বা অন্য একটা ইকোসিস্টেম থেকে কিছু প্রজাতি, একটা নির্দিষ্ট প্রজাতির কিছু সদস্য যখন এই জায়গাতে আসে, একটা নতুন বাসস্থানে আসে, তাকে কি বলা হচ্ছে, ইমিগ্রেশন বা অভিবাসন। যখন অন্য জায়গা থেকে একটি বাসস্থানে আসে তাকে বলছি ইমিগ্রেশন। তার মানে কি, যেমন ইন্ডিয়া থেকে কিছু লোক যদি আমেরিকাতে গিয়ে বসবাস করে তাকে বলি কি ইমিগ্রেশন, তাহলে তারা কি ছিল, ইন্ডিয়ার পপুলেশন ছিল, তারা অন্য একটা জায়গায় গিয়ে বাসস্থান করছে, তাকে বলা হচ্ছে কি ইমিগ্রেশন বা অভিবাসন। আর যে ইন্ডিয়া থেকে যেহেতু গেল, সেই ঘটনাটাকে বলছি ইমাইগ্রেশন, মানে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সেটা হচ্ছে ইমাইগ্রেশন, আর অন্য একটা বাসস্থানে আসা সেটা হচ্ছে ইমিগ্রেশন। আর এই যে মর্টালিটি মানে মৃত্যু হার, আর ন্যাটালিটি মানে হচ্ছে জন্মহার, এই জিনিসগুলো তাহলে মনে রাখতে হবে। আশা করছি এই কোশ্চেন গুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। আর কোনো যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, ডাউট থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোশ্চেনে যাই তাহলে আমরা, কি বলেছে যে কিস্টোন প্রজাতির অপসারণে কোনটি ক্ষতিগ্রস্ত হবে, তাহলে কিস্টোন প্রজাতি কাকে বলা হচ্ছে, কিস্টোন প্রজাতি মানে কি একটা ইকোসিস্টেমের মধ্যে, একটা বাস্তুতন্ত্রের মধ্যে কিছু কিছু নির্দিষ্ট স্পিসিস থাকে, যেগুলো হচ্ছে কি ওই যে নির্দিষ্ট ইকোসিস্টেমটা তার ক্যারেক্টারিস্টিক্স, মানে কি যদি আমরা ধরি আন্টার্কটিকা অঞ্চলে ধরি, তাহলে সেখানে কি থাকবে, পোলার বিয়ার থাকবেই, তাহলে আন্টার্কটিকার যে ইকোসিস্টেম, আর্কটিক ইকোসিস্টেমে আন্টার্কটিকাতে কি থাকবে, আন্টার্কটিকাতে যদি আমরা যাই সেখানে কি থাকবে, পোলার বিয়ার থাকবে।
তাহলে এক একটা নির্দিষ্ট অঞ্চলে কি থাকে, তাদের যে নির্দিষ্ট স্পিসিস থাকে সেগুলোকে বলা হচ্ছে কি কিস্টোন স্পিসিস, যেগুলো শুধুমাত্র ওখানেই পাওয়া যাচ্ছে। এবং এইগুলো যদি ওই জায়গা থেকে চলে যায়, অপসারণ হয়, তাহলে পুরোপুরি ওই যে ইকোসিস্টেমটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বাস্তুতন্ত্রটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই যে যারা কিস্টোন প্রজাতি, তারা হতে পারে প্রডিউসার, তারা হতে পারে প্ল্যান্ট, তারা হতে পারে অ্যানিমেল। তাহলে একটা নির্দিষ্ট ইকোসিস্টেমের মধ্যে তারা প্রডিউসার হতে পারে বা তারা কনজিউমার হতে পারে। তাহলে বিভিন্ন প্ল্যান্ট অ্যানিমেল যে কোনো কিছু একটা পপুলেশনের বা একটা হচ্ছে কি আমাদের যে পার্টিকুলার ইকোসিস্টেমে তারা কিস্টোন প্রজাতি হিসেবে কাজ করে। তারা যদি পুরোপুরি ওখান থেকে অপসারিত হয় বা তাদের সংখ্যা কমে যায়, তাহলে পুরোপুরি কি হবে, এফেক্ট করবে কার ওপর, একটা পুরো বাস্তুতন্ত্রের উপর এফেক্ট করবে। তাহলে যদি প্রডিউসার হয় তাহলে তাদের কি হবে, প্রডিউসারের যদি সংখ্যা কমে যায়, অপসারণ হয়, তাহলে পুরোপুরি ফুড ওয়েবটাকে, যে খাদ্য জাল, সেটাকে কি করে দিবে, নষ্ট করে দেবে। তাহলে কি হবে, বাস্তুতন্ত্রের ক্ষতিগ্রস্ত হবে, এটা মনে রাখতে হবে। কিস্টোন প্রজাতির অপসারণ মানে পুরোপুরি সেই বাস্তুতন্ত্রটার ক্ষতি হবে। প্রডিউসার হতে পারে বা কনজিউমার, যে কোনো লেভেলে যদি অপসারণ হয়, তাহলে পুরোপুরি যে আমাদের খাদ্য শৃঙ্খলটা মেনটেন থাকে, সেটা মেনটেন থাকবে না। নেক্সট কি বলেছে, এক জীব বিশারদ একটি ইঁদুরের পপুলেশন সম্পর্কিত বিষয়ে কাজ করেছিলেন। বললেন গড় জন্মহার এত, গড় মৃত্যুহার এত, অভিবাসন এবং প্রবাসনের এত, তাহলে আলটিমেট পপুলেশনের বৃদ্ধি কত। আলটিমেট পপুলেশনের যদি চেঞ্জ বলি, চেঞ্জ ইন পপুলেশন ডেল্টা এন যদি বলি, তাহলে কি হবে, যে একটা নির্দিষ্ট টাইমে টোটাল যে জন্মহার প্লাস হচ্ছে নতুন একটা অন্য জায়গা থেকে যারা এসছে ইমিগ্রেশনের মাধ্যমে, সেটার টোটালটা, আর বিয়োগ হবে কারা, যারা ডেথ হয়েছে আর যারা হচ্ছে ওই জায়গা থেকে ছেড়ে চলে গেছে, ইমাইগ্রেশন হয়েছে, তাহলে সেটাই হচ্ছে কি চেঞ্জ ইন পপুলেশন। তাহলে পপুলেশনের সর্বাধিক চেঞ্জটা কি হয়েছে, এটা যদি কত হচ্ছে 250, আর এখানে আছে ইমিগ্রেশনে হচ্ছে 20, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে 270, মাইনাস হচ্ছে কি ডি মানে হচ্ছে মৃত্যু হারটা কত আছে 240, আর ইমাইগ্রেশন হচ্ছে 30, মানে 270। আলটিমেটলি নেট রেজাল্ট হচ্ছে কি পপুলেশনের কোনো চেঞ্জ হচ্ছে না, শূন্য। তাহলে সর্বাধিক পপুলেশনের কোনো কিন্তু বৃদ্ধি হচ্ছে না, এটা আলটিমেটলি রেজাল্ট হচ্ছে কি জিরো। তাহলে পপুলেশনের চেঞ্জের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। একটা নির্দিষ্ট এলাকায় জন্মহারের সাথে আমরা কাকে অ্যাড করব, ওই বাসস্থানের অন্য কোনো জায়গা থেকে যারা এসছে ওই স্পিসিসের, ইমিগ্রেশন, আর মাইনাস করব টোটাল কাকে, ডেথ আর ইমাইগ্রেশনকে। নেক্সট কি বলেছে, একটি নির্দিষ্ট প্রজাতি সম্পর্কিত আলোচনাকে কি বলা হয়, সেটা হচ্ছে কি অট ইকোলজি। তাহলে ইকোলজির মধ্যে যদি একটা স্পিসিস আর তার সাথে তার যে সারাউন্ডিংস, যে এনভায়রনমেন্টের সাথে তার যে ইন্টারাকশন, এটাকে যদি আমরা স্টাডি করি, একটাই মাত্র স্পিসিস আর তার এনভায়রনমেন্ট সারাউন্ডিংস এর সাথে যেটা ইন্টারাকশন, তাকে বলা হচ্ছে অট ইকোলজি। আর সিন ইকোলজি মানে হচ্ছে কি টু অর মোর স্পিসিস এর মধ্যে ইন্টারাকশন হবে, এবং পুরোপুরি ওই ইকোসিস্টেমটাকে নিয়ে যখন আমরা আলোচনা করছি, যেখানে অনেক স্পিসিস আছে, তখন তাকে বলা হচ্ছে সিন ইকোলজি। মানে কি একটা ইকোসিস্টেমের মধ্যে তো প্রচুর হাজার লক্ষ কি আছে, স্পিসিস আছে, তাহলে সেই সমস্ত স্পিসিসের ইন্টারাকশন, তার এনভায়রনমেন্টাল ইন্টারাকশন, সমস্তকে যখন আমরা একসাথে স্টাডি করছি, তাকে বলা হচ্ছে সিন ইকোলজি। নেক্সট কি বলা হচ্ছে, দুটো বাস্তুতন্ত্রের সন্ধিস্থান বা ওভারল্যাপিং কে কি বলা হয়। তাহলে এটা একটা ইকোসিস্টেম, এটা হচ্ছে একটা ইকোসিস্টেম, তার যেই মাঝখানের যে এলাকাটা যেখানটা ওভারল্যাপ হচ্ছে, তাকে বলছি কি আমরা ইকোটোন। ইকোটোন কাকে বলা হবে, তাহলে ইকোটোন মানে হচ্ছে কি এই যে দুটো পাশাপাশি বাস্তুতন্ত্র আছে, দুটো ইকোসিস্টেম, তার মধ্যে যখন মাঝখানে যে ওভারল্যাপিং রিজিয়নটা, তাকেই বলছি আমরা ইকোটোন। আর বায়োম কাকে বলে এটা আমাদের জানতে হবে। তাহলে অনেকগুলো ইকোসিস্টেম নিয়ে, মাল্টিপল ইকোসিস্টেমকে একসাথে নিয়ে কি তৈরি হয়, ইকোটোন। মাল্টিপল ইকোসিস্টেম, অনেকগুলো ইকোসিস্টেমকে একসাথে যদি আমরা অ্যাড করি, তাকে বলছি কি আমরা বায়োম। তাহলে টোটাল বায়োমের মধ্যে অনেক ইকোসিস্টেম কিন্তু প্রেজেন্ট থাকতে পারে। তো তাহলে টোটাল আমাদের মাল্টিপল যে ইকোসিস্টেম বলছি, মেন হচ্ছে কি 7টা ইকোসিস্টেম প্রেজেন্ট আছে। এরপরে হচ্ছে কি আরেকটা জিনিস, ইকোটাইপ। ইকোটাইপ কাকে বলা হচ্ছে, একটা স্পিসিসের আন্ডারেই যে অনেক সাব স্পিসিস থাকতে পারে। যেমন আমরা যে সিউডোমোনাস পড়ছি, সিউডোমোনাস যে ব্যাকটেরিয়াটা, তার কি আছে, অনেক সাব স্পিসিস আছে, বা বিভিন্ন ধরনের, মানে একটা প্রজাতি তার আন্ডারে যে জেনেটিক্যাল ভেরিয়েশনের দরুন যে অনেকগুলো সাব স্পিসিস তৈরি হয়, তারা হচ্ছে কি একে অপরের ইকোটাইপ। একটা প্রজাতির আন্ডারে যে সাব স্পিসিস থাকে, তাদেরকেই বলা হচ্ছে কি ইকোটাইপ।
নেক্সট কি বলেছে যে মৃত্তিকার কোন স্তরে অণুজীবের সক্রিয়তা সবচেয়ে বেশি হয়, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অনেকেই ভুল করে ও হরাইজন বলে, এটার অ্যান্সার কিন্তু হবে এ হরাইজন। তাহলে মাটির যদি আমরা লেয়ার ধরি, একদম উপরের লেয়ারটাকে বলছি কি আমরা ও হরাইজন। তার নিচে যদি যাই আমরা এ বি সি, এরকম ভাবে মাটির কি আছে পরপর লেয়ার গুলো। ও হরাইজন মানে কি একদম উপরের লেয়ারটা, যেখান থেকে হচ্ছে কি যে উদ্ভিদ আর অ্যানিমেলের বিভিন্ন যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো, ধরলাম কি উদ্ভিদের পাতা, বিভিন্ন যে মরা অংশগুলো, ঝরে ঝরে পড়া যে পাতা, উদ্ভিদের মলমূত্র, সরি প্রাণীরা যে মলমূত্র ত্যাগ করছে, সেগুলো সমস্ত কোথায় লেয়ারে থাকছে, ও লেয়ারে থাকছে। কিন্তু আলটিমেটলি কি হবে, এই যে এ লেয়ারটা, সেখানে কি হবে, এরা হচ্ছে কি ওপরের লেয়ারটা অনেক সুপারফিশিয়াল, এখানে শুধুমাত্র যে শুকনো ঝরা পাতা এরা থাকছে দিয়ে, সেগুলো যখন আস্তে আস্তে যে ডিকম্পোজ হচ্ছে কোথায় গিয়ে এ লেয়ারে গিয়ে জমা হচ্ছে এই জায়গাতে, পরের যে লেয়ারটা ভেতরের লেয়ারটা এ লেয়ারে কি হচ্ছে, সব থেকে বেশি যে নিউট্রিয়েন্টস এর পরিমাণ বেশি, বিভিন্ন মিনারেল নিউট্রিয়েন্টস আছে, তারপরে হচ্ছে কি এই যে উদ্ভিদের যে অর্গানিক বা উদ্ভিদ প্রাণীর বিভিন্ন অর্গানিক মেটেরিয়াল গুলো, সবগুলো আলটিমেটলি ও হরাইজন থেকে গিয়ে কোথায় এ তে জমা হচ্ছে। এখানে যেহেতু মিনারেল নিউট্রিশন বেশি আছে, তাহলে ব্যাকটেরিয়াল গ্রোথ গুলো, বিভিন্ন যে অর্গানিজমের গ্রোথটা কোথায় বেশি হবে, যেখানে নিউট্রিশন বেশি আছে, যেখানে ময়েশ্চার বেশি পাবে, এই জায়গাতে হচ্ছে কি উপরের একদম লেয়ারটাতে টেম্পারেচার অনেক বেশি, তাহলে ব্যাকটেরিয়াল গ্রোথ কম হবে। নিচের যে লেয়ারটা তুলনামূলকভাবে টেম্পারেচার কম, ময়েশ্চার বেশি, নিউট্রিয়েন্ট বেশি পাচ্ছে, এখানে বিভিন্ন যে ডিকম্পোজিং ব্যাকটেরিয়া গুলো কোথায় থাকবে, এ হরাইজনে বেশি থাকবে। তার জন্য কি হচ্ছে, যে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি সব থেকে বেশি ও হরাইজনে নয়, কিন্তু কোথায় হবে, এ হরাইজনে। অর্গানিক মেটেরিয়াল সবার বেশি কোথায় থাকে, ও হরাইজনে। আলটিমেটলি ডিকম্পোজ হচ্ছে কোথায় গিয়ে এ তে। ডিকম্পোজার বিভিন্ন যে ব্যাকটেরিয়া গুলো আছে, সব থেকে যেহেতু এখানে মিনারেল নিউট্রিয়েন্টস এর সাপ্লাই পাচ্ছে, তার জন্য মনে রাখতে হবে। তার সাথে সাথে হচ্ছে কি এখানকার যে মাটির মধ্যে ময়েশ্চার বেশি, টেম্পারেচার কম, সবগুলো হচ্ছে কি ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। নেক্সট কি বলেছে যে বহুযোজী মূলত্র কোন উদ্ভিদে পাওয়া যায়। বহুযোজী মূলত্র মানে কি একটা উদ্ভিদের যে মেন একটা মূল থাকছে, তার থেকে কি হবে এরকম প্রচুর এরকম শাখা তৈরি হবে, এবং এগুলো কি হয় মাটির ওপরে উঠে আসে বেশিরভাগ ক্ষেত্রে। আমরা যে বট গাছ যদি দেখি, সবারই আশেপাশে নিশ্চয়ই বট গাছ থাকবে, সবাই বট গাছের ক্ষেত্রে কি দেখি আমরা, অনেক মূল এরকম চারদিকে, একটা যে মেন মূল থেকে প্রচুর মূল তৈরি হয়ে এগুলো এরকম মাটির উপরে উঠে আসে এবং চারদিকে এরকম ভাবে ছড়িয়ে থাকে। সেগুলোকেই বলছি কি আমরা বহুযোজী মূলত্ব। একটা তাহলে মেন শাখা থাকছে, সেখান থেকে প্রচুর মূল তৈরি হচ্ছে এবং মাটির উপরে এরকম ভাবে উঠে আসছে, এবং মাটির পুরো জায়গাটা মানে বট গাছের চারদিকটা কি থাকে, এরকম মূলে ছড়ানো থাকে, সেটাকেই বলছি কি বহুযোজী মূলত্ব। বট গাছেরই সায়েন্টিফিক নেম হচ্ছে কি ফাইকাস বেঞ্জালেন্সিস। তাহলে অপশন এ কারেক্ট হচ্ছে। নেক্সট কি বলেছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি জেরোফাইটিক উদ্ভিদে দেখা যায়। জেরোফাইটিক উদ্ভিদে আমরা আগেই বলেছি কি দেখতে পাবো আমরা, যে নিমজ্জিত পত্ররন্ধ্র বা সাঙ্কেন স্টোমাটা দেখা যায়। সাঙ্কেন স্টোমাটা, এর ফলে কি হচ্ছে, যে পাতার বা এদের ক্ষেত্রে যে ফাইলোক্ল্যাড থাকছে, বা কিছু কিছু যে জেরোফাইটিক উদ্ভিদে পাতা প্রেজেন্ট থাকছে, তাদের ক্ষেত্রেও পত্ররন্ধ্রগুলো কি হবে, পাতায় কিছুটা নিমজ্জিত ভেতরের দিকে ঢুকে থাকবে, যাতে বাষ্পমোচনটা কম হয়। সমস্তগুলোই হচ্ছে কি অ্যাডাপটিভ চেঞ্জ। এই যে ঠেস মূল, ভিভিপেরা, শঙ্কুরোদ্গম যেটা বললাম, এগুলো সমস্ত দেখতে পাবো হ্যালোফাইটস, যারা ওই যে নোনা মাটিতে জন্মাবে তাদের ক্ষেত্রে। আর ক্লোরোফিলের উপস্থিতি তো সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেই থাকবে। নেক্সট কি বলেছে, পর্ণকাণ্ড। এই পর্ণকাণ্ড কি আগে এটা আলোচনা করেছি, এটা রূপান্তরিত কাণ্ড, কিন্তু পাতার সাথে গুলালে হবে না, এটা অনেকেই ভুল করে। এটা কিন্তু রূপান্তরিত বা পরিবর্তিত কাণ্ড, পাতার অংশ নয়। পাতাটা কি হয়, পত্র কণ্টকে রূপান্তরিত হয়। নেক্সট কি বলেছে, কোনো প্রতিযোগিতা বা পরিবেশগত বাধা না থাকলে পপুলেশনের বৃদ্ধির হারটা কেমন হবে। তাহলে কোনো প্রতিযোগিতা নেই, ওখানে কোনো পরিবেশগত বাধা নেই, রিসোর্স নেই, তাহলে কেমন গ্রাফটা হবে, যে আকৃতির হবে এরকম। এনাফ ন্যাচারাল রিসোর্সেস আছে, ওখানে কোনো প্রতিযোগিতা নেই, সে যেমন খুশি যথেচ্ছ হারে রিসোর্স গুলোকে ইউটিলাইজ করতে পারছে, যথেচ্ছ হারে প্রজনন করতে পারছে, তাহলে তার যে পরিবেশ পপুলেশনের বৃদ্ধির হারটা কেমন হবে, যে আকৃতির হবে। তাহলে এই যে এটা আমরা একটা কনক্লুড করতে পারি যে এখানে এই যে একটা লিস্টের মাধ্যমে, এই লিস্টটা সবাই কিন্তু খাতায় লিখে রাখবে, এবং
খুব ভালোভাবে এটার থেকে বোঝা যাবে একটা লিস্টের মধ্যে যে স্পিসিস এ আর স্পিসিস বি দুটো যদি আমরা প্রজাতির মধ্যে দেখি, তাহলে পজিটিভ পজিটিভ ইন্টারেকশন মানে কি মিউচুয়ালিজম, নেগেটিভ নেগেটিভ মানে কি কম্পিটিশনের মাধ্যমে আমরা বলেছি আগেই যে দুটো প্রজাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর প্রিডেশন মানে একজন উপকৃত হবে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্যারাসিটিজমেও একজন ক্ষতিগ্রস্ত হবে একজন উপকৃত হবে। আর কমেন্সালিজমে হচ্ছে এই স্টেট একজন নিউট্রাল স্টেটে থাকছে একজন উপকৃত, আর অ্যামেনসিলিজমটা তার উল্টোটা, একজনের ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকজন, তার কোনো হেল্পও হচ্ছে না তার কোনো ক্ষতিও হচ্ছে না, এরকম নিউট্রাল স্টেটে থাকবে। তাহলে এই যে একটা ছক, এটাতে সবগুলো একটাই ভাবে মনে থেকে যাবে, এক ইয়েতে একবার দেখলেই কি হবে প্রত্যেকটা জিনিস মনে থেকে যাবে। তাহলে এটা সবাই কিন্তু খাতাতে নোট ডাউন করে নেবে। নেক্সট তাহলে আমরা ক্যাটাগরি 2 এর কয়েকটা কোশ্চেন আলোচনা করি, বেশিরভাগগুলো আমরা কিন্তু নেক্সট ক্লাসে করব। কয়েকটা কোশ্চেন আমরা দেখে নিই যে কি বলেছে। ইকোলজি শব্দটির প্রণয়নে ভূমিকা গ্রহণকারী বিজ্ঞানীরা হলেন। তাহলে ইকোলজি এই যে শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন কে? ইকোলজি শব্দটা প্রথম ইকোলজির কনসেপ্ট দিয়েছিলেন কে? বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। 1866 এত আগে কিন্তু তিনি এই যে ইকোলজির কনসেপ্ট দিয়েছিলেন, যে বিভিন্ন স্পিসিস বায়োটিক অ্যাবায়োটিক ফ্যাক্টর নিজেদের মধ্যে ইন্টারেকশন করছে, এরকম ইকোসিস্টেম তৈরি হচ্ছে, এই ইকোলজির কনসেপ্ট প্রথম দেন এবং এই ইকোলজি শব্দটা প্রণয়ন করেন কে? বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। এছাড়াও হচ্ছে কি ডিরেক্টলি এই শব্দটাকে প্রথম ইউজ করেন কে? আর্নেস্ট হেকেল। কিন্তু বিভিন্ন এই যে ইকোলজি সংক্রান্ত যে রিসার্চ গুলো হয়েছে বা সেগুলোতে কে আছে? বিজ্ঞানী যে রেইটারেরও ভূমিকা আছে। তাহলে ইকোলজি শব্দটা প্রথম যে বিজ্ঞানীরা ইকোলজি সম্পর্কিত বিভিন্ন রিসার্চ করেছিল তাদের মধ্যে দুজনকার নাম খুবই গুরুত্বপূর্ণ, হেকেল এবং রেইটার। তাহলে অপশন এ এবং সি হবে। তাই ডিরেক্টলি যদি বলে যে ইকোলজি শব্দটি কে প্রণয়ন করেছিলেন তাহলে কিন্তু অ্যান্সার হবে হেকেল। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোনগুলি চিরহরিত বৃক্ষ? চিরহরিত মানে যাদের ক্ষেত্রে সারা বছর পাতা সবুজ থাকে, পাতা যদি ঝরে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? তারা আবার ওই পাতা ঝরার আগে আবার নতুন পাতা তৈরি হয়ে যায়, সারা বছর গাছগুলো কি হবে? উদ্ভিদগুলো সবুজ দেখতে থাকছে, তাদের কোনো পাতা চেঞ্জ হয় না, তাহলে তাদেরকে বলা হচ্ছে কি চিরহরিত বৃক্ষ। তারা যারা যেখানে হচ্ছে কি এই যে টেম্পারেট রিজিয়নে বা টপিক্যাল রিজিয়নে, যারা যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যেখানে মোটামুটি একটা টেম্পারেচার হাই টেম্পারেচার মেনটেন হয়, সেই উষ্ণ আর্দ্র জলবায়ুতে যারা নর্মালি আমাদের এই যে ভারতের যদি জলবায়ু বলি সেটাও কি ট্রপিক্যাল জলবায়ুর মধ্যে পড়ছে, সেই ট্রপিক্যাল এরিয়াতে যারা থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের চিরহরিত বৃক্ষ এখানে প্রেজেন্ট থাকে। তাহলে কোনটা কোনটা হবে? ইউজেনিয়া। ইউজেনিয়া এটা হচ্ছে কি সায়েন্টিফিক নেম কার? জামরুলের। এখানে এই যে টপিক্যাল এরিয়াতে কি হবে? যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাতও হবে সারা বছর আর একটা টেম্পারেচারও মেনটেন থাকবে। তাহলে আর এক্ষেত্রে জামরুল হবে। আর এই যে আর্টোকার্পাস হবে, আর্টোকার্পাস মানে হচ্ছে কি কাঁঠাল। তার সাথে আম, বিভিন্ন যেগুলো আমরা কমন যে উদ্ভিদগুলো দেখতে পাই সারা বছর, আম, তারপর হচ্ছে কি বট, কাঁঠাল, এই সমস্ত উদ্ভিদগুলোর ক্ষেত্রে চিরহরিৎ দেখা যায়। আর এই যে মাইচেলিয়া এটাও কিন্তু হচ্ছে কি এক ধরনের একটা ফুল গাছ, যেটাকে আমরা বলি স্বর্ণ চাপা। হলুদ রঙের একটা ফুল হয় না, অনেকটা সে টগর ফুলের মতো দেখতে, কিন্তু একটু বড় সাইজের হয়, এগুলোও কিন্তু চিরহরিৎ উদ্ভিদের মধ্যে পড়ে। তাহলে অপশন এ, সি, ডি হবে। এইগুলো কিছু সায়েন্টিফিক নেম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু আমরা এক্সামে এগুলো অ্যাটেম্প করতে পারবো না। নেক্সট কি বলেছে যে প্লবমান জলজ উদ্ভিদরা হলো। প্লবমান মানে কি? যারা এই যে জলের মধ্যে বিভিন্ন পুকুরে আমরা যেগুলো দেখি যে জলের মধ্যে ভেসে থাকে যে উদ্ভিদগুলো, তাদেরকে বলছি কি প্লবমান জলজ উদ্ভিদ। আর কিছু উদ্ভিদ থাকে যারা হচ্ছে কি জলের নিচে থাকে, আর কিছু থাকে এখানে ভেসে থাকে, তাদেরকে বলছি আমরা প্লবমান উদ্ভিদ। তাহলে তার মধ্যে কি হবে? ইকর্নিয়া, যেটা আমরা বলছি কচুরিপানা। কচুরিপানা কি দেখি আমরা বিভিন্ন পুকুরগুলোতে, সবগুলো কি ভরে থাকে? কচুরিপানায় ভরে থাকে। তাহলে সেগুলো কি থাকে? উদ্ভিদের এই যে উপরের অংশটাতে ভাসমান অবস্থায় থাকে। আরেকটা হবে কি উলফিয়া, অপশন সি আর ডি কারেক্ট হবে। এই কচুরিপানা ছাড়াও আমরা দেখবো কমনলি পুকুরে দেখা যায় যে ছোট ছোট এরকম সেই জলের মধ্যে, পুরো জলটার মধ্যে ভেসে থাকে এবং খুবই ছোট ছোট দেখতে, সবুজ কালারের, পুরো পুকুরটাকে ভরিয়ে থাকে, সেগুলো হচ্ছে কি উলফিয়া। একটা দেখতে পাই কি কচুরিপানা, আর হচ্ছে কি ছোট ছোট পুরো পুকুরটাতে এরকম ভাবে ভেসে থাকছে, সেগুলো হচ্ছে কি উলফিয়া। আর হাইড্রিল্লা এই যে উদ্ভিদটা, সেটা কি থাকে? জলের ভেতরে থাকে, জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে না, উদ্ভিদগুলো কি হচ্ছে জলের নিমজ্জিত অবস্থায় থাকে।
তাহলে অপশন এক্ষেত্রে সি আর ডি কারেক্ট হলো। তাহলে আশা করছি এই কোশ্চেন গুলো তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছো এবং তোমাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে। পরবর্তী ক্লাসে তাহলে আমাদের আরো ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো এবং যে কোশ্চেন গুলো আজকে করানো হলো সবাই আরেকবার করে ভালোভাবে রিভিশন করবে এবং কনসেপ্ট গুলোকে বই থেকেও বা অন্যান্য যে তোমাদের যদি এমসিকিউ প্র্যাকটিস বই থেকে থাকে সেখান থেকে আরো এমসিকিউ এখান থেকে প্র্যাকটিস করবে। আর কারো ডাউট থেকে থাকলে সেগুলো কমেন্ট সেকশনে লিখবে, অ্যান্সার দিয়ে দেবো। থ্যাংক ইউ সবাইকে।